আমি সবসময় বিশ্বাস করতাম আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটাই আমার জন্য ভালো হবে। তো ওরকম যে ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করা বা হওয়ার জন্য এরকমই ছিলাম না, এবং আলহামদুলিল্লাহ এটার কারণে আমি অনেক প্রেশার থেকে মুক্ত ছিলাম। মেডিকেল কলেজগুলোতে আসলে আপনি যদি রেজাল্টের দিক থেকে সাফল্যের কথা বলেন, এখানে আসলে অনেক ব্যাপার থাকে। এখানে রিটেন থাকে, প্র্যাকটিক্যাল থাকে, ভাইভা থাকে, অসপি থাকে, এবং আলহামদুলিল্লাহ এভাবেই সব কিছু করে যাওয়ার কারণে প্রত্যেকটা জিনিস আমার জন্য অনেক বেশি সহায়ক ছিল। পলিটিক্যাল সিনিয়র ভাইরা বিভিন্ন মিছিলে ডাকতেন, বিভিন্ন প্রোগ্রামে ডাকতেন, মিটিংয়ে ডাকতেন এবং বলতেন এটা তো টেক্সট বই পড়া দরকার নেই, এটা তো পরীক্ষার আগে গাইড 1 ঘন্টা পড়লেই হয়। তো এভাবে দেখা যায় যে আমরা অনেকেই পড়াশোনার থেকে ডিরেলড হয়ে অন্যদিকে চলে যাই। ব্যাচমেট যখন আপনার প্রতি সাপোর্টিভ হবে, তখন আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনি তার সাথে শেয়ার করছেন, আপনার পড়াশোনার স্ট্রাগলগুলো আপনি তার সাথে শেয়ার করছেন, সে আপনাকে ওভারকাম করতে সহায়তা করছে। এই পাহাড় সমান সিলেবাসের কথা বলেন বা আপনার ডিপ্রেশন বলেন বা অ্যাংজাইটি বলেন, সেগুলো অনেক সহজ হয়ে যায়। ঠিক একইভাবে সাপোর্টিভ টিচার পাওয়া, যেটা আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, টিচারদের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রি প্রফের সময়টাতে আমাদের রিটেন পরীক্ষা চলতো, শুরু হতো 9টা বা 10টা থেকে, 1টায় শেষ হতো। 1টায় শেষ করে আমি বক্সিবাজারের মোড় থেকে একটা বাইক বা কিছু একটা ভাড়া করে নিয়ে কমিশন অফিসে যেতাম। সেখানে মিটিং চলতো বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। আবার বাসায় আসতাম, এসার পর অল্প কিছু পড়ার সুযোগ পেতাম বা না পেতাম, এরপর রেস্ট নিয়ে পরের দিন কোনো মতে পড়াশোনা করে তারপর আবার প্রি প্রফে অ্যাটেন্ড করতাম। প্রিয় দর্শক, মেডিভার্স পডকাস্টে স্বাগত জানাচ্ছি আবরাই মনির। আজকে আমরা একটু ব্যতিক্রম ধারার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়বস্তুটা আসলে ব্যতিক্রমের দিক থেকে মেডিকেলের মেধাবিমুখ যারা আছেন তারা আসলে আমাদের আগামী দিনের স্বাস্থ্যসেবাকে সহজ করার জন্য ভূমিকা রাখবেন। তো তাদেরকে উৎসাহিত করা, তাদের এই কাজগুলো প্রতিযোগিতা তৈরি করা, সুস্থ প্রতিযোগিতা, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য থাকে। আমরা আজকে মুখোমুখি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলো 2019-20 সেশনের ফাইনাল প্রফ পরীক্ষায় প্রথম হয়েছেন যিনি, উমায়ের আফিফ। তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা প্রফেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন, মেধা তালিকায় প্রথম হয়েছেন। উমায়ের আফিফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম মনির ভাই। আপনাকে এবং মেডিভার্স পরিবারকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের প্রতিও, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এই ইনভাইটেশনের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতেই আপনার একেবারে এই যে মেডিকেল পড়াশোনা, এই জার্নিটা কেমন ছিল? এমবিবিএস পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এই সবগুলো, এরপরে প্রফেশনাল পরীক্ষাগুলো, এই পুরো জার্নিটা শুনতে চাই। আমার আসলে কখনোই ডাক্তারিতে আসার ইচ্ছা ছিল না। আমি সবসময় ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়েছি ক্যাডেট কলেজের 2 বছর ধরে। তো একদিন রাত্রে ক্যাডেট কলেজ থেকে যখন ফোন করলে আম্মুর সাথে কথা হয়, সপ্তাহে 3 দিন আমরা কথা বলতে পারতাম 5 মিনিট করে, তখন আম্মু একবার বললেন যে আমার স্বপ্ন যে তুমি ডাক্তার হবা, তোমার শৈশব থেকে শুরু করে তোমার আপুও ডাক্তার হচ্ছে, তো তুমি চলে আসো মেডিকেল। সে রাত্রে আম্মুর উপর অনেক রাগ করেছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম। তো তখন থেকেই ইচ্ছা ছিল যে পরে একদিন ডিসাইড করি যে আম্মুর স্বপ্নটাকে নিজের স্বপ্ন কীভাবে বানায় নেওয়া যায়, এবং মেডিকেল আসার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে এইচএসসির পর 3 মাস পরে আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে 52তম হয়ে ভর্তি হই। সেখান থেকে পুরো 5 বছরই অনেক বিরাট চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ খুব স্বাভাবিকভাবেই পড়াশোনার স্টাইল, সিলেবাস, তারপর যদি একটা সুবিধা ছিল যে ইংলিশ ভার্সন থেকে আসার কারণে মেডিকেল কলেজের যে ইংলিশ বইগুলো সেগুলো আমার জন্য বেশ সহজ ছিল। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া এই কারণে যে আমি গাইডেন্স হিসেবে সবসময় আমার আপুকে পেয়েছিলাম, অসাধারণ কিছু ব্যাচমেট পেয়েছিলাম, সাপোর্টিভ সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাইকে পেয়েছিলাম, যারা ঢাকা মেডিকেল কলেজে আমার এই 5 বছর জার্নিটা অনেক সহজ করে তুলেছিল। একই সাথে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমার ব্যাচ টিচারদের প্রতি, স্যার ম্যাডামদের প্রতি, যারা এই জার্নিটাকে অনেক সহজ করেছিলেন। যদি সংক্ষেপে বলি, ফার্স্ট ইয়ারে আমি হলে, বাসা এবং মিক্স করে থাকতাম। তো আমাদের ব্যাপারে ছিল কি, আমাদের যখন আমরা ফার্স্ট কার্ডে ছুটিতে যাই বাসায়, তখনই কোভিডের কারণে লকডাউন শুরু হয়। তো প্রায় 1-1.5 বছর 2 বছর আমরা বাসাতেই ছিলাম। তো তখন পড়াশোনার পাশাপাশি চেষ্টা করতাম কনসেপ্টগুলো কীভাবে ক্লিয়ার করা যায়। মেডিকেল পড়াশোনা তো খুব স্বাভাবিকভাবে অনেক কঠিন হয়ে থাকে, তো বিভিন্ন কোর্সে ভর্তি হতাম, মেইন বই পড়ার চেষ্টা করতাম। স্যার ম্যাডামদের যখনই পারতাম নক দিতাম, মেসেজ দিতাম, কল করতাম হেল্প চাওয়ার জন্য, এবং সবসময় স্যার অনেক বেশি সাপোর্টিভ ছিলেন। এভাবে আসলে পরবর্তীতে যখন কোভিড থেকে, লকডাউন থেকে আমরা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসলাম, টানা বেশ কয়েকটা পরীক্ষা হলো। আলহামদুলিল্লাহ ফার্স্ট প্রফের রেজাল্টে প্রথম স্থান অধিকার করলাম। এরপর থেকেই আস্তে আস্তে পদগুলো সহজ হয়ে ওঠে আর কি, ব্যাচমেটদের সাপোর্টে এবং টিচারদের সাপোর্টে। এবং এই 2-3টা প্রফের পর যখন বাকিগুলো প্রথম স্থান অধিকার করি, তখন সবারই একটা এক্সপেকটেশন হয়ে যায় যে আফিফ সম্ভবত সামনের পরীক্ষাগুলোতে অনেক ভালো করবে। তো ফাইনাল প্রফে আমরা যখন ফাইনাল ইয়ারে উঠি, তখন বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই। জুলাই আগস্ট আসলো, বাংলাদেশে এত বড় একটা বিপ্লব হলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এবং এই সময়টাতে আপনি জেনে থাকবেন যে জুলাই পূর্ববর্তী ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাস, বাংলাদেশের ক্যাম্পাসে, সেগুলো একটা বলা যেতে পারে ত্রাসের রাজত্ব ছিল। ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের তাদের কারণে বলেন। তো জুলাই পরবর্তী ক্যাম্পাসে যখন ক্যাম্পাসগুলো নতুনভাবে, বাংলাদেশের পাশাপাশি ক্যাম্পাসগুলো নতুনভাবে স্বাধীন হলো, তখন প্রতিটা বিপ্লবের পরে যা হয় আর কি, যে সাধারণ শিক্ষার্থীরা, তরুণ প্রজন্ম অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে দেশের জন্য, ক্যাম্পাসের জন্য কাজ করার। তো সব মিলে তখন পড়াশোনা আসলে বেশ অগোছালো হয়ে পড়ে। তখন আমার বন্ধুরা মিলে তারা ফ্লাড ক্যাম্পিংয়ের জন্য অসাধারণ বেশ কিছু উদ্যোগ নেয়। ক্লাবগুলো নির্বাচন হয়, যেগুলো আগে পলিটিক্যালি অনেক আন্ডার কন্ট্রোলে ছিল। এরপর একদিন সকালে উঠে দেখলাম যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন আমাকে সদস্য করা হয়েছে। তো সব মিলে আসলে পড়াশোনা বেশ অগোছালো হয়ে ওঠে। তো আমার যে রুটিনটা ছিল এর আগের প্রফগুলোতে, যে রেগুলার আইটেমের পর আইটেমে শেষ করা, কার্ডগুলো ক্লিয়ার রাখা, টার্মগুলো ক্লিয়ার রাখা, প্রতিদিনের পর প্রতিদিন পড়ে রাখা, সেটা আমি আর পারি নাই ফিফথ ইয়ার উঠে। তো ফিফথ ইয়ারের জার্নিটা আসলে অনেক অগোছালো ছিল, ওটার কোনো ডিসিপ্লিনের মধ্যে ছিল না। ফাইনাল প্রফে যখন প্রথম হলেন, আর আসলে শোনার পরে কেমন লেগেছে? আমি জানি যে আপনার 3টা প্রফেই আপনি প্রথম হয়েছেন, তো ওখানে বেশ কিছু চ্যালেঞ্জের ব্যাপার থাকার কথা আর কি, যে আমি সর্বশেষ জায়গাটা, আগের জায়গাগুলো সিকিউর করতে পারি কিনা, আগে যা করে এসছি, মানে ওই জায়গাটার একটা ভাবনা আপনাকে নিশ্চয়ই তাড়িত করেছে। ওই সময়টা ফাইনাল প্রফে যে ভালো ফলাফল, এটা শোনার পরে কেমন লেগেছে আপনার কাছে? আপনার প্রশ্নের শুরুতে বলতে চাই যে এক্সপেকটেশনের যে প্রেশারটা আপনার প্রশ্নে এসেছে আগের প্রফগুলোতে ভালো করার কারণে, তো ব্যাচমেট, সিনিয়র, ব্যাচ টিচার সবাই বলতেন যে তোমার এই প্রফেও ভালো করা লাগবে, ফার্স্ট হওয়া লাগবে, এই সেই। কিন্তু আমি আসলে কখনো এক্সপেকটেশনের বোঝাটা নিতে চাইনি। তো আমি সবসময় বিশ্বাস করতাম আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটাই আমার জন্য ভালো হবে। তো ওরকম যে ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করা বা হওয়ার জন্য এরকমই ছিলাম না, এবং আলহামদুলিল্লাহ এটার কারণে আমি অনেক প্রেশার থেকে মুক্ত ছিলাম। তবে আলহামদুলিল্লাহ যখন ফাইনাল প্রফের রেজাল্টটা পাই, আমি আসলে দেশের বাইরে ছিলাম, সৌদি আরব ছিলাম। এর আগের প্রফগুলোতেও কেন যেন মানে যখনই সৌদি আরব যাই তখনই হচ্ছে প্রফের রেজাল্টগুলো আসে বা এরপরে আসে। তো একদিন পর আমি রেজাল্টটা পাই সকালে, আমার একটা ফ্রেন্ড কল করে বলে যে রেজাল্ট দিয়েছে। তো রেজাল্টটা পাওয়ার পর আসলে অনুভূতি আসলে ভাষায় বোঝানোর মতো না। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই রেজাল্ট আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কখনোই সম্ভব হতো না। এবং এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের রোগীদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, যে 5 বছর ধরে তাদের, কারণ আমার যদি বলতেই হয় যে আমার আসলে ফাইনাল প্রফে আমি লং কেস যে পেশেন্টগুলোর উপর দিয়েছিলাম, তো তাদের আমি খোঁজখবর রাখতাম সবসময়। তো ফাইনাল প্রফের রেজাল্টের ঠিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমার আসলে পেশেন্ট যিনি ছিলেন, তিনি ফরিদপুর মেডিকেলে গিয়ে আইসিইউতে ভর্তি হন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। তো এরকম পেশেন্টরা যারা লিটারালি বলা যেতে পারে যে জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং তাদের কারণেই আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ আমরা সবাই পাশ করতে পেরেছি, ডাক্তার হতে পারছি। এছাড়া কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমার ব্যাচমেটদের প্রতি, সিনিয়রদের প্রতি, যারা সবসময় অনেক বেশি সাপোর্টিভ ছিলেন, স্যার ম্যাডামদের প্রতি, এবং সর্বোপরি আমার ফ্যামিলির প্রতি। তো এরকম মিক্সড ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সবাইকে ফোন করে জানাচ্ছিলাম, অনেক বেশি কল আসছিল, সবার কল রিসিভ করে সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, এটাই ছিল সেদিনের অনুভূতি বলা যেতে পারে। আচ্ছা, আপনি যখন ফাইনাল প্রফ পরীক্ষার জন্য মানে পরিক্রমা শুরু করেছেন, এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আপনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যেটা হয়েছে আর কি, এবং তাদের যে প্রতিবেদন, দুর্দান্ত একটি প্রতিবেদন, চমৎকার প্রতিবেদন, এটা হয়তো বাস্তবায়ন হবে না এই সময়ে, হলে ভালো হতো, একটু দুটো হলে চাইলে সরকার করতে পারে আর কি এখান থেকে। তো এই কমিশনের একজন কনিষ্ঠ সদস্য হিসেবে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, মানে এই যে এখানে ডাক পাওয়া, ওইটা কেমন লেগেছে আপনার কাছে? পাশাপাশি এই কমিশনকে সময় দিতে গিয়ে আপনার জীবনের সর্বশেষ যে প্রফটি, সেই প্রফটা আসলে মানে এটা কেমন চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা বোধ করেছেন আপনি? দুটোকে সমন্বয় কীভাবে করতে পেরেছিলেন? আচ্ছা, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হওয়ার নিউজটা আমি পাই 18 নভেম্বর 2024। চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নোটিশটা দেওয়া হয় অফিসিয়াল। তো সেখানে সেটা শুনে আমি আসলে অনেক বেশি অবাক ছিলাম যে এত বড় একটা হিউজ একটা কাজের জন্য আমাকে নেওয়া হয়েছে তা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এবং আমি দেখলাম যে সেখানে কমিশনে যেসব স্যার ম্যাডামদের কথা শুনে আমরা অনুপ্রাণিত হতাম, সাহেব আক্তার ম্যাডাম থেকে শুরু করে একে আজাদ খান স্যার এবং আরও সিনিয়র যেসব স্যার, প্রফেসর আতিক স্যার, প্রফেসর আকরাম স্যার, তাদের সাথে কাজ করার একটা যে সুযোগ আমার সামনে এসেছে, এর পাশাপাশি বিশাল একটা চাপ ছিল যে আমি কি আদৌ যোগ্য কিনা এই কাজের জন্য। তো কমিশনের কাজগুলোতে ফাইনাল প্রফের সময় এসে বিশেষ করে আমাদের প্রি প্রফ হয় হচ্ছে মার্চ থেকে, তো নভেম্বরে এই সময়টাতে এসে যখন কমিশনের কাজে আমি দায়িত্ব পাই তখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। এই কমিশনের কাজের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় সফর করা লেগেছে, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আরও অনেক কিছু ট্রাভেল করা, ডাটা কালেক্ট করা,
রেগুলার মিটিং করা কমিশন অফিসে, ড্রাফটার প্রিপেয়ার করা, এবং আপনি দেখে থাকবেন যে আমাদের ড্রাফটটা অনেক হিউজ ছিল। তো সব কিছু কাজ গুছিয়ে আনতে বেশ সময় লেগেছে, এবং আমাদের স্যার ম্যাডামরা যথেষ্ট অনেক বেশি পরিশ্রম দিয়ে কাজ করেছেন। তো ফাইনাল প্রফের সাথে যদি বলেন যে কীভাবে মিলে নিয়েছে, আসলে আমার যে ডিসিপ্লিনটা ছিল বা আমার যে রেগুলারিটি ছিল কমিশনে কাজ করার পর আমি আসলে কিছু মেনটেন করতে পারিনি। তো দেখা যাচ্ছে যে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হয়েছে ফাঁকে ফাঁকে। প্রথম দিকে তো একদমই পারিনি, প্রথম দিকে না পেরেছি কমিশনে কাজ করতে, না পেরেছি পড়াশোনা করতে, অনেকটা দুই নৌকায় পা দিলে যেরকম হয়। তো শেষের দিকে কমিশনের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে দেখা গিয়েছে যে প্রি প্রফেশন, ইনফ্যাক্ট আমি কমিশনের কাছ থেকে 1 মাসের ছুটিও নিয়েছিলাম পড়াশোনার জন্য। তো প্রি প্রফের সময়টাতে আমি যদি শেয়ার করি, তো আমাদের রিটেন পরীক্ষা চলতো, শুরু হতো 9টা বা 10টা থেকে, 1টায় শেষ হতো। 1টায় শেষ করে আমি বক্সিবাজারের মোড় থেকে একটা বাইক বা কিছু একটা ভাড়া করে নিয়ে কমিশন অফিসে যেতাম, সেখানে মিটিং চলতো বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। আবার বাসায় আসতাম, এসার পর অল্প কিছু পড়ার সুযোগ পেতাম বা না পেতাম, এরপর রেস্ট নিয়ে পরের দিন কোনো মতে পড়াশোনা করে তারপর আবার প্রি প্রফে অ্যাটেন্ড করতাম। তো এরকম অনেক বেশি হ্যাসেল ছিল, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন সব কিছু, এই এতটুকুই আর কি। আর পরবর্তীতে প্রি প্রফের আগে যখন কমিশনের ড্রাফট জমা দেওয়ার পর থেকে আমি সারাটাক্ষণ পড়াশোনায় ব্যস্ত থাকতে হতো আর কি, সিলেবাস কভার করার জন্য। তবে আলহামদুলিল্লাহ যে আগের প্রফগুলোর ভালোভাবে পড়াশোনা করে রাখার কারণে যে রেজিডুয়াল নলেজ ছিল সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই যে কাজটি আপনি করেছেন দীর্ঘশ্রম সাধনা ছিল, যদি সম্ভব হয় তাহলে বলবেন যে কত কর্মঘণ্টা আপনাকে এখানে দিতে হয়েছে যদি মানে থাকে। এই কাজটি যে করেছেন সেটা কষ্টসাধ্য কাজ, এখানে আপনি হেল্প করেছেন। স্বাস্থ্য খাত যতদিন থাকবে এই দেশে ততদিন আপনাদের নাম থাকবে, আপনাদের বড় একটা ভূমিকা থাকবে। এটি বাস্তবায়ন হয়তো এই সময় হচ্ছে না, কিন্তু পরবর্তী সময় হবে বলে আমরা বিশ্বাস করি, অথবা এখান থেকে সরকার চাইলে একটি দুটি বাস্তবায়ন এখন করতেও পারে। আপনার কাছ থেকে কী কী বিষয়ে জানতে চাওয়া হয়েছে, আপনি কোন কোন বিষয়ে এখানে মতামত বেশি দিয়েছেন? কমিশনের কাজগুলোতে যদি বলি কর্মঘণ্টার ব্যাপারে একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। তো প্রথম যেদিন কমিশনের মিটিংটা হয় সেই দিন আমি নিজেকে পরিচয় দিই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো এই কথা শুনে একে আজাদ খান স্যার খুবই মাইন্ড করেছিলেন। উনি বলেছিলেন যে তোমাকে তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কেন রাখা হয় না, যে ইউ রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি, ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ। তোমাকে কোথাও কি বলা হয়েছে যে তুমি শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করছো? বরং তোমার কাজের চাপ আমি আরও বাড়িয়ে দিলাম, তুমি এখন থেকে সবাইকে রিপ্রেজেন্ট করো, বাংলাদেশ অ্যাজ আ হোল, তুমি তোমার মতো কাজ করে যাবা, এফোর্ট দিয়ে যাবা। তো যদি কাজের কথা বলা হয় যে কর্মঘণ্টার কথা, আসলে এরকম স্পেসিফিক কর্মঘণ্টা ছিল না, তবে প্রতিদিন বড় একটা সময় কমিশনের পিছনে চলে যেত, যেহেতু ড্রাফট প্রিপেয়ারের ব্যাপার স্যাপার থাকে, অপিনিয়ন কালেকশনের ব্যাপার থাকে, স্টাডির বিভিন্ন আমরা সার্ভে করেছিলাম সেগুলোর সহ। তো প্রায় বলা যেতে পারে অ্যাপ্রক্সিমেট 5-6 ঘন্টা ডেইলি এরকম আর কি। আর যদি বলা হয় যে কাজের ব্যাপারে, আমরা কমিশনের কাজগুলো আমরা প্রথম 3-4টা মিটিংয়ে আমরা ডিভাইড করে নিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম যে স্বাস্থ্যকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 6টা ব্লকে ভাগ করে। সো সার্ভিস ডেলিভারি, গভর্নেন্স, হেলথ ওয়ার্কফোর্সের আন্ডারে মেডিকেল এডুকেশন, ফাইন্যান্সিং, ইনফরমেশন, আর গভর্নেন্স আর ইনফরমেশন। তো এই 6টা বিল্ডিং ব্লককে ধরে আমরা আমাদের কাজগুলো ভাগ করি, এবং আমাদের মধ্যে ইন্টারনাল কিছু গ্রুপ করে দেওয়া হয়। তো কিছু স্যাররা সবগুলো গ্রুপেই ছিলেন, আমি সবগুলো গ্রুপে ছিলাম না। আমি ছিলাম মেডিকেল হেলথ ওয়ার্কফোর্স, আর সার্ভিস ডেলিভারি কিছু অংশ, আর গভর্নেন্সের। আমি শুরুতেই বলে রাখি যে আমি আসলে কোনো কাজের জন্যই আমাদের স্যার ম্যাডামরা যে পরিমাণ এফোর্ট দিয়েছেন বা তাদের যে যোগ্যতা, তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে এক্সপিরিয়েন্স, সেগুলো তো ধারে কাছে আমি ছিলাম না আসলে। তো মূলত এটা আমার জন্য একটা জার্নি ছিল, যে কিছু না জানা থেকে আস্তে ধীরে সব কিছু কাজে ইনভলভ হওয়া, এবং নিজের স্বপ্নগুলোকে আর একটু গুছায় নেওয়া, এবং একই সাথে যতটুকু পারা যায় পার্টিসিপেট করা আর কি। তো আমি যদি মোটা দাগে কয়টা বলা হয়, আসলে মনির ভাই আপনার প্রশ্নের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। সেটা আমরা সবসময় স্বাস্থ্যখাতকে শুরু থেকে একটা ফ্র্যাগমেন্টের একটা ধারণা থাকে আমাদের স্বাস্থ্যখাত সম্পর্কে, যে এটা যে একটা ইন্টিগ্রেটেড একটা আলাদা খাত, এখানে কোনো রিকমেন্ডেশনই আপনি বলতে পারবেন না যে খুব বেশি দরকার, আবার একটা খুব বেশি অদরকার। তো প্রসঙ্গক্রমে একটা ঘটনা শেয়ার করতে চাই। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আমরা একটা প্রেস কনফারেন্স করি সাংবাদিক ভাইদের সাথে। তো সেখানে প্রথম আলো শিশির মোড়ল ভাই এসান ভাইকে প্রশ্ন করেছিলেন যে আপনি 5টা বলুন কাজ যেগুলো এই গভর্নমেন্ট করতে পারবে, বা 5টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তখন এসান ভাই খুব সুন্দরভাবেই বলেছিলেন যে স্বাস্থ্যখাতের আসলে কোনটা 5 মোর ইম্পর্টেন্ট, 5 লেস ইম্পর্টেন্ট বলতে এখানে আমাদের কমিশন রিপোর্টে কিছু নেই, বরং আপনি যদি চেরি পিকিং করেন আপনি অনেক কিছু বের করতে পারবেন যেগুলো মনে হতে পারে এটা কেন আসলো, এই রিপোর্টে এটার দরকার কি। কিন্তু আপনি যদি হেলথ অ্যাজ আ হোল যদি চিন্তা করা হয়,
তাহলে একটার সাথে খুবই স্বয়ংসম্পূর্ণ। যেমন আমরা রেফারেল সিস্টেমের কথা বলছি, জিডিপির কথা বলছি, তারপর ড্রাগের এপিআই এর ক্ষেত্রে স্বনির্ভরতার কথা বলছি, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার, সব কিছু একটার সাথে সম্পর্কিত। তো আমি দু একটা যদি শেয়ার করতে চাই, মেডিকেল এডুকেশনের ব্যাপারে শেয়ার করতে পারি। তো মনির ভাই, আপনি জেনে থাকবেন যে আমাদের মেডিকেল এডুকেশন সিস্টেম এবং পুরো বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থায় আসলে সেই ব্রিটিশ আমলের যে প্রাগৈতিহাসিক যে শিক্ষা ব্যবস্থা সেটার উপর দাঁড়িয়ে আছে। মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সিনারের মডেলটার উপরে আমরা এখনও ডিপেন্ডেন্ট হয়ে আছি, খুবই বিক্ষিপ্ত। আমাদের 20-30 বছর আগে যে মেডিকেল এডুকেশন সিস্টেমটা ছিল সেটাই এখনও আছে, সেটাই এখনও বহাল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সব দেশগুলো তারা যে ইন্টিগ্রেটেড একটা এডুকেশন সিস্টেম দাঁড় করিয়েছেন সেদিকে আমরা এগোইনি। এর পাশাপাশি একাডেমিক প্রেশারও থাকছে শিক্ষার্থীদের উপর অনেক বেশি। যেখানে অন্য শিক্ষার্থীরা সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছে 5 দিন ক্লাস করার পর, সেখানে মেডিকেল শিক্ষার্থীরা পাচ্ছে মাত্র 1 দিন। এরপর আমরা শিক্ষা ব্যবস্থার কথা যদি চিন্তা করি অ্যাজ আ হোল, সেটা কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বেশি হচ্ছে কিনা, দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলো যেভাবে এগিয়ে গেছে এক্ষেত্রে আমরা বাংলাদেশে সেটা সেভাবে করতে পারিনি, প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা যেটাকে বলে। এছাড়া এর পাশাপাশি যদি বলতেই হয়, আমাদের যে অ্যাসেসমেন্ট সিস্টেমগুলো, যেখানে অন্যান্য দেশ অবজেক্টিভ ওরিয়েন্টেড অ্যাসেসমেন্ট অনেক আগেই ইনকর্পোরেট করে নিয়েছে, আমরা এখনও বসে আছি সেই সাবজেক্টিভ বেসড অ্যাসেসমেন্টের কারণে, যেখানে পার্সন টু পার্সন আমরা জানি যে অনেক বায়াসনেস থাকে। তো এরকম আরও অনেক ব্যাপারগুলো আমরা তুলে ধরেছি ড্রাফটগুলোতে, এবং এই গভর্নমেন্ট ইনশাল্লাহ 33টা প্রপোজাল নিয়ে কাজ করা শুরু করেছে। তো আশা করছি সামনে বাংলাদেশ আরও বেশি এই ড্রাফটগুলোকে নিয়ে কাজে করবে। জি, আমরা এমনটি প্রত্যাশা করি, কারণ আমরা যখন এই প্রতিবেদনটা আমাদের হাতে এসেছে আর কি, দীর্ঘ একটি প্রতিবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেকের সাথে কথাবার্তা হয়েছে, আমরা বলেছিলাম তো এখান থেকে 2-3টা সম্ভব হলে এই সরকারের ইন্টারিমের সময় আপনারা বাস্তবায়ন করেন। এগুলো অত্যন্ত চিন্তা করে করা, রাত জেগে জেগে সারাক্ষণ অনেকগুলো মাথা একসাথে হয়ে কাজগুলো করেছে। এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে রোগীরা ফল পাওয়া শুরু করবে, স্বাস্থ্য খাত এগিয়ে যাওয়ার সূচনা হতে পারে। পরবর্তী গভর্নমেন্ট সেগুলো এখান থেকে নোট নেবে আমরা বিশ্বাস করি, কারণ এগুলো স্বাস্থ্য খাত যারা এতদিন ধরে সম্পৃক্ত ছিলেন তাদের হাত দিয়ে কাজটি হয়েছে। আমরা আমার আজকের যে বিষয়বস্তু সেখানে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার অবস্থান কেমন ছিল সেটা একটু বলবেন। ভর্তি পরীক্ষায় যারা ভালো করেন, আমি খুব নিবিড় করে খেয়াল করার চেষ্টা করি, মেধাবী পেছনে শিক্ষার্থীদের দিকে লেগে থাকি যে তারা সে প্রফে কেমন করছেন। কেউ কেউ স্বাক্ষর রাখতে পারছেন, কেউ কেউ রাখতে পারছেন না। রাখতে পারছেন না সংখ্যাটা বেশি, মানে এটা আসলে কেন, এমনটি কেন হয়, কী কারণ থাকতে পারে? আপনি পড়াশোনা করেছেন, সফল হয়েছেন, সবগুলো প্রফে, আপনার মূল্যায়ন শুনবো। আচ্ছা, আমার অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 52তম, এবং পরবর্তীতে আমাদের কিছু ভাইয়া বুয়েটে চলে যাওয়া, আমার রোলটি হয় হচ্ছে 46। আচ্ছা, ডিএমসিতে। তো আপনার যে প্রশ্নটা, অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের দিকে যাব না, সেটা হলো আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচেরই ভাই, যিনি রোল 1 ছিলেন, তিনি কিন্তু ফাইনাল প্রফে কিন্তু ফার্স্ট হয়েছেন। গুড। ইসমাম অর্ণব ভাই। তো ঠিক একইভাবে আসলে যারা মেধার পরিচয় রাখে তারা যে প্রফে ভালো করতে পারে না এরকম বিষয় না, আসলে জিনিসটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে অনেক। তো বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বিশাল একটা সিলেবাসের মুখোমুখি হয় বা লম্বা একটা যাত্রার, তখন অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। তার কি ওরকম সাপোর্টিভ ব্যাচমেন্ট আছে কিনা, তার টিচাররা তার কেমন, তার ফ্যামিলির সাপোর্টটা কেমন, এরকম অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে তখন দিন শেষের রেজাল্টটা একজনের এক এক রকম হয়। যেমন আমি দেখেছি যে ফাইনাল প্রফের সময়গুলোতে বা বিভিন্ন প্রফের সময়গুলোতে এক একজনের উপর দিয়ে কী মানসিক যন্ত্রণাটা যায়। কারো কারো পারিবারিক অনেক চাপ থাকে, দ্রুত ডাক্তার হতে হবে, দ্রুত ক্যারিয়ারটা করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। কারো কারো সিলেবাস দেখে মানসিক চাপটা নেওয়ার সেই সক্ষমতাটা থাকে না। আমি দেখেছি অনেক হাসি খুশি ছেলেকে পরীক্ষার আগে বিটা ব্লকার ছাড়া তারা ঘুমাতে পারে না, তারা আপনার সেডেটিভ ছাড়া ঘুমাতে পারছে না, তারা পরীক্ষা হলে উপস্থিত থাকছে না, সকালে বলছে যে এই পরীক্ষাটা আমি পরে দেব। তো এরকম বেশ কিছু ফ্যাক্টর মিলিয়ে আসলে মেডিকেলের জার্নিটা। তো যদি বলাই হয় যে আসলে ভালো ছাত্ররা এইরকম ফ্যাক্টরগুলো যখন তাদের জন্য ফেভারেবল হয় বা আনফেভারেবল যখন হয়, তখনই দেখা যায় যে আমরা সে খবরগুলো পাই যে ছিটকে যাওয়া, সাপ্লি আসা, সাপ্লিমেন্টারি পাওয়া, বা পরীক্ষাগুলো একটু রেগুলারিটি মেনটেন করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমি এই প্রশ্নটা একটু বিস্তৃত পরিসরে করি আর কি, যে কিছু মেডিকেল শিক্ষার্থী আমরা দেখেছি যারা মেডিকেল চান্স পাওয়া মানে তখন একটা গৌরবান্বিত বিষয় থাকে, সবাই তাদেরকে নিয়ে যথেষ্ট আনন্দ থাকে, তারাও প্রাউড ফিল করেন, এবং স্বাভাবিকভাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলো একটু এলিট অবস্থান সাবজেক্টগুলো,
তারা রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে ওঠে বা নিজেদেরকে সেই জায়গায় নেওয়ার চেষ্টা করে তারা। তো এখানে আসার পরে, গৌরবান্বিত জায়গায় আসার পরে তারা অনেক সময় পথ হারায়। কেউ মাদকের ছবলে পড়ে যাচ্ছে, কেউ দেখা গেল যে মানে সোশ্যাল মিডিয়াতে সময় বেশি দিচ্ছেন, পরে পলিটিক্সের বা আদার্স কোনো কাজের মধ্যে যার যুক্ত হয়ে যাচ্ছেন, বা কেউ পড়াশোনার সাথে তাল মেলাতে পারছেন না। মানে এই যে কিছু বিষয়, এটা আসলে কেন হয় বা কি কারণ থাকতে পারে? মোটা দাগে কয়েকটা কারণ যদি আমাকে বলতে হয়, তা আমি শুরুতেই বলবো গাইডেন্সের অভাব বা মিস গাইডেন্স ফ্রম সিনিয়র্স। তো আমরা যখন নিজের কথাই বলি বা আমাদের ব্যাচমেটদের কথাই বলি, আমরা যখন ভর্তি হই মেডিকেল অ্যাডমিশন দিয়ে, তারপর মেডিকেল কলেজে যখন আসি, তখন আমাদের অনেকেরই অনেক স্বপ্ন ছিল যে আমরা অনেক পড়াশোনা করব, মানুষের চিকিৎসা করব, ডাক্তার হব, ইত্যাদি ইত্যাদি। তো শুরুতে আমাদের সিনিয়রদের সাথে যখন ইন্টারাকশনগুলো হয় বা হতো, তখন হচ্ছে আমাদের এক একজনের ক্ষেত্রে এক এক সিনিয়র ছিল। তো কিছু কিছু সিনিয়র আমাদের মোটিভেট করতেন যে মেডিকেল ইজ অল অ্যাবাউট চিল অ্যান্ড চিল, পড়াশোনা করার দরকার নেই। বিশেষ করে পলিটিক্যাল সিনিয়র ভাইরা বিভিন্ন মিছিলে ডাকতেন, বিভিন্ন প্রোগ্রামে ডাকতেন, মিটিংয়ে ডাকতেন এবং বলতেন এটা তো টেক্সট বই পড়ার দরকার নেই, এটা তো পরীক্ষার আগে গাইড 1 ঘন্টা পড়লেই হয়। তো এভাবে দেখা যায় যে আমরা অনেকেই পড়াশোনার থেকে হচ্ছে ডিরেলড হয়ে অন্যদিকে চলে যাই, অন্যদিকে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে যখন আপনি যে বললেন যে এলিট সাবজেক্ট, যে মেডিকেল কলেজগুলোতে বা বুয়েটগুলোতে যখন ছাত্রছাত্রীরা চান্স পায়, তখন তাদের প্রতি ওই ফ্যামিলির যে এক্সপেকটেশন সেটার ব্যাপারে আমি বললাম না, কিন্তু তারা দেখা যায় যে বিভিন্ন কাজে তারা ইনভলভ হয়ে যায়। যেমন আমাদের কিছু ফ্রেন্ড আমরা দেখেছি তারা সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে তারা কি করতে পারে। ঠিক একইভাবে আবার টিউশন একটা ফ্যাক্টর। আচ্ছা, তো দেখা যায় যে অনেক বেশি পড়াতে ব্যস্ত হয়ে গিয়ে নিজের পড়াশোনার প্রতি ওইরকম খেয়াল রাখতে পারেন না আমাদের অনেক ভাই বোনেরা। তারপরেও যে এমন না যে সবাই যে আসলে এরকম হয়ে পড়ে, অনেকেই সব কিছু মেনটেন করে অনেক ভালো রেজাল্ট নিয়ে মেডিকেল কলেজ থেকে প্রতি বছর বের হচ্ছে। তো আরও অনেক বিষয় চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে যদি রাজনীতির কথায় বলেন, রাজনীতি ইটসেলফ মানে পলিটিক্স ইটসেলফ অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল হলের সমস্ত শিক্ষার্থীদের জন্য। বুয়েট বলেন, ঢাকা মেডিকেল বলেন, ঢাকা ভার্সিটি বলেন, একটা আতঙ্কের মতো ছিল, আমরা সবসময় আতঙ্কে থাকতাম। তো একটা এক্সাম্পল শেয়ার করতে চাই, আমাদের বুয়েটের শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ইনসিডেন্টের পর এক ভাই লিখেছিলেন ফেসবুক স্ট্যাটাসে যে কী দিন আসলো যে বুয়েটে একদিন এককাল আমাদের গল্প গুজবের আসরই থাকতো হচ্ছে এই সিনিয়র ভাই থেকে আমরা কীভাবে বাঁচবো, এই র্যাক থেকে আমরা কীভাবে বাঁচবো। কিন্তু এখন 1 বছরের মাথায় বুয়েটের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর এখন আমাদের আলোচনা চলছে যে আমরা কীভাবে আমাদের রিসার্চের কাজগুলোকে, আমাদের স্কিলসকে কীভাবে আরও বেশি এগিয়ে নিতে পারবো। তো ঢাকা মেডিকেল কলেজের ক্ষেত্রেও অনেকটা এমনই ছিল যে একটা আতঙ্ক কাজ করতো আমাদের সকলের মধ্যে, সিনিয়র জুনিয়র সকলের মধ্যে, কবে এই ভাই ডাকেন, কবে ওই মিছিলে যেতে হয়, কবে এই রুম থেকে বের করে দেওয়া হয়। ইনফ্যাক্ট আমাকেও 4th ইয়ারে আমার একটা রুম থেকে বের করে দেওয়া হয় আমার কোনো লবি না করার কারণে। তো এই বিষয়গুলো সব মিলিয়ে আসলে এক এক স্টুডেন্টের জন্য মাঝে মধ্যে এক এক ইনসিডেন্ট হচ্ছে তাকে ডিরেল করতে পারে। তো আমরা আসলে এটি মানে চাই যে মেডিকেল শিক্ষা যেহেতু স্বাভাবিকভাবে রোগী বান্ধব একটা পড়াশোনা, সেই পড়াশোনার সাথে মানুষের জীবন মরণের একটা বিষয় জড়িত থাকে, সুস্থ করে তোলার বিষয় থাকে। এটি আসলে কোনো বিষয় ফাঁকি দিয়ে সম্ভব না। তো সেখানে নিরবচ্ছিন্নভাবে যেন পড়াশোনার পরিবেশটা থাকে, এটার জন্য কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগী হবে, আমরা সেটা বিশ্বাস করি। এই সময়টি এখন অতিবাহিত করছে বাংলাদেশ এবং এটি যেন দীর্ঘায়িত হয়, এটা যেন প্রলম্বিত হয়, তাহলে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে আমি মনে করি। আচ্ছা, মেডিকেলে আপনার কথার মধ্যে ছিল সাপ্লির যে বিষয়গুলো, তো সাপ্লিতে আসলে সাপ্লি খাওয়াটা মানে আপনার ভাষায় আপনারা বলেন সাপ্লিমেন্টারি পরীক্ষার মুখোমুখি অনেককে হতে হয়, এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি একটু শুনবো? আমার অভিজ্ঞতা আসলে আমি কখনো সাপ্লি খাইনি আলহামদুলিল্লাহ টার্ম বা প্রফগুলোতে। এবং আইটেমের কথাগুলো যদি বলি, আসলে আইটেম ওগুলোকে আমরা সাপ্লি বলি না সাধারণত, আইটেম পেন্ডিং তো খুবই নর্মাল। আচ্ছা, তো ওরকম 2-1টা ইনসিডেন্ট ছিল, কিন্তু সাপ্লি কখনো আসেনি। সাপ্লিতে যারা পড়ে যায় তাদের মানে মেন্টাল অবস্থাটা কেমন হয়? মানে এখান থেকে তাদেরকে উতরে যাওয়ার জন্য চারপাশের যে পরিবেশটা এটা সহায়ক হয় কিনা, নাকি টিচার থেকে ধরেন অথবা তার যারা উতরে গেলেন, যারা পাস করে ফেললেন, তাদের তরফ থেকে কোনো রকমের সহযোগিতাপূর্ণ আচরণ করা হয় কিনা তাদের সাথে, জরুরি কিনা? আসলে সাপ্লির কথা যদি বলা হয়, আমি ফাইনাল প্রফকে অন্য সব প্রফ থেকে আলাদা রাখবো। জি, কারণ অন্য সব প্রফগুলোতে আপনার যখন সাপ্লি আসে তখন আপনার কভার করার একটা সুযোগ থাকে, আপনি ওই পরবর্তী প্রফে পড়াশোনা একই সাথে চালিয়ে যেতে পারেন এবং আপনার সাপ্লিটা আপনি ক্লিয়ার করে আপনি আবার রেগুলার হয়ে যেতে পারেন। কিন্তু ফাইনাল প্রফের বেলায় আপনার তো আর পরে আর কোনো প্রফ নাই। তো আপনি এখানে সাপ্লি এসে যাওয়া মানে আপনার ইন্টার্নশিপ লিটারালি 3 মাস বা 4 মাস পিছিয়ে যাওয়া, এবং এটা অনেক বেশি ট্রমাটাইজিং। তো আমাদের ঢাকা মেডিকেল কলেজে এবার আমরা 193 জন পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু বান্ধব অনেকেরই সাপ্লি এসেছে। তো মেডিকেল সাপ্লি আসলে খুব বেশি ট্রমাটাইজিং এবং খুব বেশি ট্র্যাজিক
এবং খুব স্বাভাবিকভাবে আমি যখন দেখবো যে আমার বন্ধুরা, আমার বান্ধবীরা যারা এতদিন আমার সাথে ক্লাস করেছে, ওয়ার্ড করেছে, তারা ডাক্তার হয়ে জয়েন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আমার অ্যাক্সিডেন্টালি সাপ্লি এসেছে, তখন খুবই আসলে মন খারাপ হয়। তবে এর পাশাপাশি আমি এটাও বলে রাখবো যে সাপ্লিতে একজন সাপ্লি খাওয়া স্টুডেন্টের তার সামনের পথ চলা কতটুকু ডিফিকাল্ট হবে নাকি সহজ হবে, সেটা আপনার প্রশ্নে এসেছে যে সব থেকে বেশি ডিপেন্ড করছে তার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের ওপর, তার ফ্যামিলি থেকে শুরু করে, তার ব্যাচমেট থেকে শুরু করে, তার টিচাররা তার প্রতি কতটুকু সাপোর্টিভ। সাপ্লির বিষয়ে আরেকটা বলে রাখতে চাই যে মানে সাপ্লি যেসব স্টুডেন্টদের ক্ষেত্রে এসেছে, সাপ্লি জিনিসটাকে আসলে ওভাবে লাইফের বড় কোনো ফেলার হিসেবে না নিয়ে বরং একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যেতে পারে। এবং খুব স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের জীবনে এক একজনের জীবনে এক এক রকম চ্যালেঞ্জ থাকবে, স্ট্রাগল থাকবে, অবস্ট্রাগল থাকবে। সাপ্লি ইটস জাস্ট মানে একটা অ্যানাদার স্ট্রাগল, এবং এটা ইনশাল্লাহ ওভারকাম করেই তো এসেছে। সাপ্লি তো আমাদের স্যার ম্যাডামদের সময়, যখন আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে, তখন আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তখন সাপ্লি রেট অনেক বেশি ছিল। আমাদের স্যাররাই বলতেন যে তোমরা এতজন 90% পাস করছো, আমাদের সময় আমরা পাস করতাম 30 ভাগ, 40 ভাগ। সেখান থেকেই তো আজকে প্রফেসর সাহেবা আক্তার ম্যাডামরা, সেখান থেকেই তো আজকে প্রফেসর আকরাম স্যাররা বা এরকম লেজেন্ড যাদেরকে কথা শুনে আমরা অনুপ্রাণিত হই। এর পাশাপাশি আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে আমরা যারা ভালো রেজাল্ট করে আসি, আমরা সাক্ষাৎকার অনেক বড় বড় কথা বলি, এই বলি সে বলি, কিন্তু আমরা কতটুকু আমাদের ফ্রেন্ডদের প্রতি সাপোর্টিভ হচ্ছে। আজকে আমাদের ফাইনাল প্রফে যেসব ফ্রেন্ডদের সাপ্লি এসেছে তাদের প্রতি আমি উমায়ের কতটুকু সাপোর্টিভ। তো এই বিষয়গুলো সবগুলো মিলিয়ে এতটুকুই শেয়ার করতে চাই আর কি। মেডিকেল শিক্ষার্থীদের ডিপ্রেশন একটা কমন একটা ব্যাপার। গণমাধ্যমের আমরা যখন সেফ মেডিকেল খাত নিয়ে যখন কাজ করতাম, তখন বিষয়টি বোঝার ক্ষমতা আমাদের বা ধারণা ছিল না খুব বেশি। আমরা যখন স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা শুরু করলাম বিগত 5-6 বছর ধরে, আমরা দেখছি যে এখানকার শিক্ষার্থীদের ডিপ্রেশন, বিশ্ববিদ্যালয় পড়ো বা শিক্ষার্থীদের একটা ডিপ্রেশনের কমন একটা কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, কিন্তু মেডিকেল শিক্ষার্থীদের আমার কাছে মনে হতো ডিপ্রেশনটা একটু বেশি। আত্মহত্যা থেকে শুরু করে নানান কিছু গল্প আমাদেরকে নিউজ করতে হয়, সংবাদের আমাদেরকে নিজ হাতে মেক করতে হয়। তো এইটা আসলে কি কারণ, এখান থেকে উতরে যাওয়ার কারণ যদি মানে আপনার কোনো পরামর্শ থাকে সেটাও বলবেন। পাশাপাশি আপনার অভিজ্ঞতা শুনতে চাই, আপনি কীভাবে এখান থেকে উতরে যেতেন? আচ্ছা, মেডিকেল কলেজগুলোতে আসলেই ডিপ্রেশন অনেক বেশি। বিভিন্ন ইনসিডেন্ট, কয়েক মাস আগেও ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাদের এক ছোট আপু সুইসাইড করেন। জি, এছাড়া ঢাকা মেডিকেল কলেজে ইনসিডেন্ট আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ সহ আরও বেশ কয়েকটা মেডিকেল কলেজে বেশ কিছু ইনসিডেন্ট আছে। কিন্তু ঘুরে ফিরে আপনি দেখবেন যে ডিপ্রেশনগুলোর মেডিকেল কলেজগুলোতে একাডেমিক প্রেশার জড়িত ডিপ্রেশন রেট অনেক বেশি। আচ্ছা, এবং সুইসাইডগুলোর বেশিরভাগ পেছনেই দেখা যায় যে আসলে একাডেমিক ফেইলার, বিভিন্ন সাপ্লি আসা, বছরের পর বছর আটকে থাকা, এই কারণগুলো যেন বড় হয়ে ওঠে। তো ডিপ্রেশনের কথা যদি বলি, মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে তারা ডিপ্রেস হওয়ার হাজারো কারণ থাকে। একাডেমিক প্রেশারের পাশাপাশি এই শিক্ষা ব্যবস্থা অ্যাজ আ হোল, তারপর আমি যে ফ্যাক্টরগুলোর কথা আলোচনা করলাম, যে ব্যাচমেট ফ্যামিলিয়াল সাপোর্ট কতটুকু দিচ্ছে বা না দিচ্ছে, টিচারদের কেন্দ্রিক সাপোর্ট, আরও অনেক সব ফ্যাক্টর থাকে। তো উতরে যাওয়ার কারণ হিসেবে আমি আমার পার্সোনাল স্টোরি শেয়ার করতে পারি। আমি আসলে মেডিকেল লাইফে কখনো ওরকম ডিপ্রেসড হই নাই, তো কিন্তু দুশ্চিন্তা সবসময়ই থাকতো। তো আমার যখন দুশ্চিন্তাগুলো আসতো তখন আমি আসলে কোরআনকে সবসময় আলহামদুলিল্লাহ পাশে পেয়েছি। এই ব্যাপারে দুটো ইনসিডেন্ট শেয়ার করতে চাই যে কোরআন কীভাবে আমাদের লাইফে এফেক্ট ফেলে। তো প্রথম ইনসিডেন্ট শেয়ার করতে চাই শেখ বিলাল আসাদের। তো শেখ বিলাল আসাদ একবার নোমান আলী খানের সাথে একটা সাক্ষাৎকার করছিলেন। শেখ বিলাল আসাদ সেখানে তিনি বলছিলেন তার জীবনের কথা। তো তিনি বলছিলেন যে একদিন তার সামনে হঠাৎ করে তার আপন ছেলে এবং তার ওয়াইফের ভাই, বড় ভাই বা ছোটো ভাই সম্ভবত, পাশাপাশি একই সাথে অ্যাক্সিডেন্ট করে ক্র্যাশ করে ইন্তেকাল করেন। তো জিনিসটা ওনার জন্য খুব বেশি ট্রমাটাইজিং ছিল। ওনার মাথায় অনেক সুইসাইডাল থট আসতো, উনি খুব বেশি ডিপ্রেস ছিলেন এবং উনি নোমান আলী খানের সাথে শেয়ার করছেন যে কীভাবে কোরআন তাকে হেল্প করেছিলেন। তিনি বলেছিলেন যে ওয়ালা তাকতুল আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়াশীল, পরম দয়ালু। এই আয়াত উনি অসংখ্যবার ওনার শিক্ষার্থীদের পড়িয়েছেন। কিন্তু যখন এই ট্র্যাজেডিটা উনি ফেস করলেন, ওনার মনে হলো যে এই আয়াতটা যেন ওনাকে অন্য কিছু এবং অন্যরকমভাবে প্রভাবিত করছে, এবং এরকম সব আয়াত এবং কোরআন চর্চা আরও বাড়ানোর মাধ্যমে উনি সেই ডিপ্রেশন কাটিয়ে উঠতে সক্ষম হন। ঠিক একইভাবে আমি সাহাবীদের জীবনে থেকে একটা ঘটনা শেয়ার করতে চাই। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সাহাবীদের জীবনে যদি সবথেকে বড় ট্র্যাজিক কোনো দিন থেকে থাকে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক পাগল হয়ে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলছিলেন সবাইকে যে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তার মাথা আমি তার শরীর থেকে আলাদা করে ফেলবো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মূসা আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলার কাছে 40 রাতের জন্য বা এরকম কোনো কিছুর জন্য সাক্ষাতে গিয়েছিলেন।
সাহাবীরা সবাই অনেক বেশি শোকে পাথর হয়ে পড়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন এবং বললেন সে বিখ্যাত বাণীগুলো যে আপনি যেরকম সুন্দর ছিলেন পৃথিবীতে, যেরকম সুন্দর ছিলেন জীবিত অবস্থায়, সেরকম সুন্দর আপনি মৃত অবস্থায়। এবং তিনি তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন যে যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতো তারা জেনে রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর যারা যারা আল্লাহ তাআলার ইবাদত করো তারা জেনে রাখো যে আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। এরপর তিনি কোরআনের সে বিখ্যাত সূরা আল ইমরান আয়াত তেলাওয়াত করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ নন, অতীতে আরও অনেক রাসূল বিগত হয়েছেন, তবে তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন বা তাকে হত্যা করা হয় তোমরা কি আবার পিছনে ফিরে যাবে কিনা, এবং যদি পিছনে ফিরে যাও তবে তোমরা কেউ আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা যারা হচ্ছে কৃতজ্ঞ তাদের উত্তম প্রতিদান দিয়ে থাকে, এরকম আয়াতটা। তো সেটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমার মনে হচ্ছিল যেন ওই আয়াতটা আমি প্রথমবারই শুনেছি। সাহাবীরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাদেরও সবার মনে হচ্ছিল, যদিও তারা আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখেই হয়তো বা শুনেছিলেন আগে বেশ কয়েকবার। তারা বললেন যৌদিন মনে হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা বললেন আমার মনে হচ্ছিল কোরআন যেন ওই আয়াতটা যেন ওই মোমেন্টেই নাজিল হয়েছে। তো এটা ছিল কোরআন, এটা ছিল এভাবে যুগে যুগে বছরের পর বছর কোরআন সবাইকে প্রভাবিত করে আসছে, কোরআন সবার সহায় হয়ে আসছে। এবং প্রফের সময়গুলোতেও হচ্ছে আমি কোরআন বেশি বেশি পড়তাম এবং কোরআনের প্রতিটা আয়াত আমার জন্য অনেক বেশি মোটিভেটিং ছিল, ইন্সপিরেশন দিয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ কোরআনের মাধ্যমে আমি আসলে কখনো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিস্ট্রেস এগুলো কাটিয়ে এসেছি। আচ্ছা, আপনার আলোচনার মধ্যে একটা বিষয় আপনি বলেছিলেন যে সেটা হচ্ছে যে জীবনকে সহজ করা, মানে মেডিকেল লাইফটার শিক্ষার্থীদের জন্য জীবনটা অনেক ক্ষেত্রে নানান দিক থেকে কঠিন হয়ে ওঠে আর কি। সহজ করার ক্ষেত্রে সিলেবাসটা সহায়ক হতে পারে কিনা, আবার টিচাররা সহায়ক হতে পারে কিনা, সহপাঠীদের ভূমিকাটা কেমন হতে পারে, 2-3টা বিষয় একটু বলবেন। যদি ব্যাচমেটদের সাপোর্টের কথা বলি, তার আমার ক্ষেত্রেই বলি, আমি প্রফের সময়টা তো অনেক বেশি অসুস্থ ছিলাম। তো আমার কিছু ব্যাচমেট আমাকে দেখাশোনা থেকে শুরু করে অনলাইন অফলাইন ডেমো দেওয়া থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা অনেক বেশি সাপোর্টিভ ছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এরকম আমি ব্যাচমেট পেয়েছি। ব্যাচমেটদের সাপোর্টটা এখানে অনেক বেশি, কারণ ব্যাচমেট যখন আপনার প্রতি সাপোর্টিভ হবে তখন আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনি তার সাথে শেয়ার করছেন, আপনার পড়াশোনার স্ট্রাগলগুলো আপনি তার সাথে শেয়ার করছেন, সে আপনাকে ওভারকাম করতে সহায়তা করছে। এই পাহাড় সমান সিলেবাসের কথা বলেন বা আপনার ডিপ্রেশন বলেন বা অ্যাংজাইটি বলেন, সেগুলো অনেক সহজ হয়ে যায়। ঠিক একইভাবে সাপোর্টিভ টিচার পাওয়া, যেটা আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, টিচারদের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় যে টিচারদের কারণে অনেক সময় স্টুডেন্টদের জীবনগুলো দুর্বিষহ হয়ে পড়ে। আমরা এমন টিচার পেয়েছি যাদের কারণে স্টুডেন্টরা সুইসাইড থেকে বা এরকম চিন্তাভাবনা থেকে দূরে সরে এসেছে। আবার এমন টিচারও পেয়েছি যারা মেডিকেল স্টুডেন্ট, সে সুইসাইড অ্যাটেম্প নিয়েছে কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে যে তুমি এই ওষুধ ট্রাই করেছো, তুমি তো এটা ট্রাই করলে এটা হতো। এরকম প্যাথেটিক মানে স্যার ম্যাডামদের কথাও আমরা শুনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে, আমাদের পাশের মেডিকেল কলেজে। তো অবশ্যই স্যার ম্যাডামদের রোল অনেক বেশি, তারা চাইলেই হচ্ছে শিক্ষার্থীদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দিতে পারেন, আবার চাইলেই অনেক বেশি কঠিন করে দিতে পারেন। আর কারিকুলামের কথা তো বললামই কিছু, মানে আমরা এরকম কিছু গল্প জানতে পেরেছি যে মেডিকেলে যারা একটু ভালো করে পড়াশোনা করে তাদেরকে আতেল হিসেবে গণ্য করা হয়, তাদেরকে অনেকেই খুব এড়ায় যাওয়ার চেষ্টা করে বা তাদেরকে অনেকটা এই সবার কথাবার্তা শুনে এক ঘরে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় এই ভালো শিক্ষার্থীটার। আবার যারা কম পড়াশোনা করে তাদেরকে মাইকেল হিসেবে এরকম একটা কিছু টার্ম মেডিকেলে আছে বোধ হয়। এইটা আসলে যারা পড়াশোনা করা ছাড়া মেডিকেলের যে শিক্ষার্থী আছে তারা কি যথার্থ রোগীর চিকিৎসার জন্য তারা তৈরি হতে পারবে? এটা সম্ভব আসলে? এটা খুবই আসলে কমপ্লিকেটেড ব্যাপার, কারণ আপনি কতটুকু রোগী বান্ধব হবেন বা সেটা আরও আমি নলেজেবল যদি না হয় তাহলে ট্রিটমেন্টটা কি ভালোভাবে দিতে পারবো কিনা সেটা একটা ব্যাপার। সেটা অবশ্যই ব্যাপার, কিন্তু এখানে আরেকটা ব্যাপার হলো যে আপনার ল্যাকিং যদি থেকেই থাকে, আপনার পড়াশোনা তো ফাইনাল প্রফে শেষ হচ্ছে না, আপনি ইন্টার্নশিপ এরপর 1 বছর করছেন, আপনি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং আপনার কত বছর হয় সেটা জানা নেই, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আরও বেশি হতে পারে, আপনার সবসময় কভার করার একটা সুযোগ থাকে। তবে অবশ্যই আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকে এইসব ব্যাপারে সিরিয়াস থাকার, কারণ এখানে মেডিকেলটা অন্য শিক্ষা ব্যবস্থা থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে আমাদের পড়াশোনার সাথে সরাসরি কোনো একটা মানুষের জীবন জড়িত, এবং এই ব্যাপারে যদি আমরা হেলাফেলা করি আসলে আমি মনে হয় যে আমাদের আনসারেবল হতে হবে একদিন আল্লাহ তাআলার কাছে। কিন্তু যদি কারো কোনো ল্যাকিংস থেকেই থাকে অবশ্যই সেটা কভার আপ করার সুযোগ থাকে। আর মাইকেল আতেলের ব্যাপারটা হ্যাঁ মেডিকেল কলেজে খুবই কমন টার্মের ব্যাপারটা। আচ্ছা, না এটা আসলে মেডিকেলে সবাই পড়ে এগোবে, সামনে অগ্রসর হবে, সেটাই তো প্রত্যাশা। এই প্রত্যাশার ক্ষেত্রে এটা বাধা কিনা আসলে এই কালচারটা? এই টার্মগুলোর কথা বলেন না, এগুলো কোনো আসে না। আপনি এই টার্মগুলো কীভাবে নিচ্ছেন সেটা হচ্ছে ব্যথা, সেটা হচ্ছে বিষয়। যেমন
আপনাকে মাইকেল ডাকা হচ্ছে বা আপনাকে আতেল ডাকা হচ্ছে, আপনি কি আপনার পড়াশোনা মানে আপনার বন্ধুদের কাছে মাইকেল হওয়ার জন্য কি আপনার পড়াশোনা কমাই দিচ্ছেন কেন, এরকম ব্যাপার তো না। এগুলো অ্যাজ আ ফান বলা হয়ে থাকে, তো ওরকম কোনো বাধা বিপত্তি থাকে না। আচ্ছা, সাফল্যের সংজ্ঞা আপনার কাছে কীরকম? আপনি প্রত্যেকটা প্রফিট প্রথম হয়েছেন, এটা বিশাল সাফল্য। মানে সাফল্যকে আপনি এখানে কি সীমাবদ্ধ রাখবেন নাকি আরো একটু বিস্তৃত করতে চান, নৈতিকতা থেকে শুরু করে নানান কিছু? এটা আপনার মুখ থেকে শুনতে চাই। না, প্রফগুলোতে ফার্স্ট হওয়া তো আলটিমেট সাফল্য কখনোই হতে পারে না, কারণ মেডিকেল লাইফে আমরা এসেছি ডাক্তার হবো ইনশাল্লাহ, মানুষের জন্য সমাজের জন্য কাজ করব। আমি মনে করি আলটিমেট সাফল্য এটাই হবে যখন আমি নিজের কোনো গেইনকে বড় না করে দেখে বরং মানুষের জন্য যখন আলটিমেটলি কাজ করে যেতে পারি। যেমন সাফল্য সংজ্ঞা হতে পারে, উদাহরণ হতে পারে আমাদের বন্ধু শীর্ষ শ্রেণীর কথা, যে রাজশাহী মেডিকেল কলেজের জন্য এত কোটি টাকার ওষুধ সে নিয়ে এসেছে তার এফোর্টের মাধ্যমে, এটা হচ্ছে সাফল্য সংজ্ঞা। প্রফে ফার্স্ট হওয়া বা এগুলো তো পার্সোনাল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো তো পার্সোনাল সাকসেস বা গেইন। আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় 52তম হয়েছিলেন, পরবর্তী সময় 46তম মানে অবস্থায় যে আপনি ক্লাস শুরু করতে পেরেছেন। তো এটা তারপরে প্রফগুলোতে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখা, প্রথম হওয়া এবং 3-4টা প্রফ, প্রত্যেকটা প্রফে আপনি সাফল্যের স্বাক্ষর রাখতে পারা, এই যে সাফল্য স্বাক্ষর রাখতে পেরেছেন, এখানে আপনার নিজের পরিশ্রম, একাগ্রতা, এই বিষয়গুলো ছিল আমরা বিশ্বাস করি। পাশাপাশি আর কোনো প্রেরণা ছিল কিনা, কোনো ব্যক্তির কথাবার্তা যা আপনাকে উৎসাহিত করেছে, মানে এই নেপথ্যে কোনো গল্প যদি থাকে আর কি শুনতে চাই। প্রেরণা যদি বলে থাকেন তাহলে আমার মেডিকেল কলেজে সবসময় প্রেরণা ছিল আমার বড় চাচি, আমার বড় আমি প্রফেসর সাহেবা আক্তার ম্যাডাম এবং আমার বড় চাচা প্রফেসর জাহাঙ্গীর। তো ওনাদেরকে দেখেই আমি সবসময় ইন্সপায়ার্ড হতাম, বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতাম। তো আমার বড় আম্মির যদি ঘটনা শেয়ার করি, তো উনি একবার বলেছিলেন আমাদেরকে, তখন আমরা রাজশাহী যাচ্ছিলাম কমিশনের কাছে, সেদিন বলেছিলেন যে আমার আসলে মেডিকেলে গাইনিতে কখনো আসার কথা ছিল না। আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম যে আমি সার্জারি করব, সার্জন হব ইত্যাদি, এবং সার্জারি ওনার সবসময় ভালো লাগতো, আমি সবসময় পড়াশোনা করেছেন সার্জারি। পরে ফাইনাল ইয়ারে উঠে ওনাকে একবার ওনার ব্যাচমেট বলা হয় যে তোমাকে দিয়ে আসলে গাইনি কখনো সম্ভব না, এরকম কোনো একটা কথা বলেন, সেটা ম্যাডামের খুবই গায়ে লাগে। ম্যাডাম এরপর জিত থেকেই হচ্ছে গাইনিতে যান এবং গাইনিতে একটা বলা যেতে পারে যে বিপ্লব সাধন করেন। তো ম্যাডাম যখন ওনার গাইনির ট্রেনিংয়ের কথা শেয়ার করতেন, যখন হাসপাতালে আসতেন তখন বলতেন, এবং পড়াশোনার সময়ও এবং পরবর্তীতে প্রফেসর হওয়ার পরও তিনি সবসময় বলতেন যে বাংলাদেশের নারীদের দেখে ওনার খুব মায়া হতো। যখন দেখতেন যে পিপিএইচের কারণে ব্লিডিংয়ে মা মারা যাচ্ছে বা পিপিএইচের ট্রিটমেন্ট হিসেবে তার ইউটেরাস কেটে ফেলে হিস্টেরেক্টমি করে ফেলা হচ্ছে, অন্য কোনো অল্টারনেটিভ অপশন নাই, এটা তাকে খুবই কষ্ট দিত, ওনাকে খুবই কষ্ট দিত। এবং সেখান থেকে উনি সবসময় চেষ্টা করতেন যে কীভাবে ভালো কিছু করা যায়, এবং সেখান থেকেই আল্লাহ তাআলা ওনাকে ওনার সাইবাস মেথড আবিষ্কার করার যে পথটা উনি আমাদেরকে সাথে শেয়ার করেন সেভাবেই। এবং উনি এইভাবে ওনার প্রত্যেকটা কাহিনী, জীবন, ওনার সাফল্য সব কিছুই আমার জন্য একটা বিরাট প্রেরণা হয়েছিল। পাশাপাশি আপু আমার জন্য একটা বিরাট প্রেরণা ছিল। আপু আমার 2 বছরের সিনিয়র, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হয়েছেন, ইন্টার্নশিপ শেষ করেছেন। তো আপু সবসময় ইন্সপায়ার করে যেতেন যে ওমায় তোমাকে এটা করতে হবে, এভাবে দেখতে হবে সব কিছু, এই সেই। আচ্ছা, খুবই চমৎকার করে আপনি আপনার মেডিকেল জার্নিটা প্রায় শেষের দিকে নিয়ে গিয়েছেন আর কি। এখন তো ইন্টার্ন করবেন, তো ইন্টার্ন করার পরেই স্বাভাবিকভাবে আপনার বিশেষজ্ঞ হওয়ার বা একটা সাবজেক্টকে চুজ করার একটা বিষয় থাকে। কোন বিষয়ে নিজেকে দেখতে চান বিশেষজ্ঞ হিসেবে? আমি আসলে এখনও ঠিক করিনি ওভাবে, তবে আমার যদি একটু পেছনে ফিরে যায়, আমার আসলে যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি অনেক ঝোঁক ছিল, তো মেডিকেল কলেজে এসে আমি প্রায় চেষ্টা করতাম যে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মানে কোন পড়াটা আমি একটু কম পড়ে একটু বুঝে পড়লে এটা বেশি রিটেন করতে পারি বা মনে থাকে বেশি, বা কোনটা বেশি এনজয় করতে পারি। তো ফার্স্ট ইয়ার থেকে আমার আসলে নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজির প্রতি অনেক ঝোঁক ছিল, কারণ সেগুলো একটু কম পড়লে বা একটু বুঝলেই আমার জন্য সহজ লাগতো। তো সেখান থেকেই হচ্ছে এই ফিল্ডের প্রতি আমার আগ্রহ অনেক। তবে আমি কি রিসার্চে যাব নাকি মেডিসিন নাকি সার্জারি বা এরকম স্পেশালিটি বা আদৌ নিউরোলজি থাকবে কিনা, এরকম কিছু ঠিক করিনি। আমার ইচ্ছা ইন্টার্নশিপে যখন আমরা রোটেশন করব সবগুলো ইউনিটগুলোতে, সবগুলো ডিপার্টমেন্টে, তখন ঘুরে ঘুরে ইনশাল্লাহ তখন ঠিক করব। আচ্ছা, মানে আপনাদের মতো তরুণ যারা আছেন এবং আপনাদের হাত ধরে আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য খাতের একটা ইতিবাচক একটা কার্যকর পরিবর্তন হতে পারে, এবং আপনাদের যারা একাগ্রতা নিয়ে কাজ করছেন, মেধাবী, পরিশ্রমী, এই মানুষগুলোই চাইলে স্বাস্থ্যগত মানে আমাদের যে স্বাস্থ্য খাত সেটার আমূল পরিবর্তন তাদের হাত দিয়ে হতে পারে। তো আপনি আপনার জায়গায় থেকে একটা কমিটেড একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য খাতকে কোথায় দেখতে চান? এদেশের স্বাস্থ্য খাতকে কোন পর্যায়ে দেখতে চাই সেটা বলার আগে আমি ছোট্ট একটা স্টাডি শেয়ার করতে চাই। তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা একটা স্টাডি করি,
কমিশন রিপোর্টের আগে যে জাতির এক্সপেকটেশনটা কি হেলথ সেক্টর রিফর্ম কমিশনের কাছ থেকে, এবং কি কি পর্যায়ে উন্নতি করা যায়, কি কি জানার আছে, বা তারা কি কি চান, কোন কোন জায়গায় রিফর্ম চান, সেগুলো বের করার ব্যাপারে। তো সেখানে কয়েকটা প্রশ্ন ছিল যে আপনি কি সন্তুষ্ট কিনা স্বাস্থ্যসেবার ব্যাপারে, এবং হতাশাজনক যে মাত্র 40-45% জনগণ তারা বলেছিলেন যে সন্তুষ্ট, বাকি অনেকে ছিলেন সন্তুষ্ট না, খুবই খারাপ, খারাপ, এরকম মন্তব্য ছিল। প্রত্যেকটা জেলায় এই স্টাডিটা করা হয়। তো আমি দেখতে চাই এমন একটা পর্যায়ে যেদিন হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাস্থ্যখাতের উপর নির্ভরশীল হতে পারবে এবং কনফিডেন্ট হতে পারবে। তারা বলবে যে তারা সন্তুষ্ট। 100% কখনো সন্তুষ্ট হতেই পারবে না, অ্যাটলিস্ট মেজরিটি, সেটা হতে পারে 70-80% বেশি বা 90% বেশি। আমি দেখতে চাই বাংলাদেশ স্বাস্থ্যখাতে এমন উন্নয়ন যে বাংলাদেশের মানুষরা মন্ত্রী পর্যায় থেকে শুরু করে, উপদেষ্টা পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত যে দেশের স্বাস্থ্যসেবার উপর ট্রাস্ট করতে পারবে, যে না, আমার এই ট্রিটমেন্টটা, সেটা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হতে পারে, সেটা ক্যান্সার ট্রিটমেন্ট হতে পারে, যে কোনো, সেটা কার্ডিওথোরাসিক সার্জারি হতে পারে, যে এই সেবাটা আমার দেশেই অনেক ভালো, আমি এই সেবাটা আমার দেশেই নেব, অন্য দেশে যাব না। এরকম আরও অনেক জায়গায় আমি আসলে দেখতে চাই। তবে সংক্ষেপে যদি বলে এতটুকুই। আচ্ছা, মানে সেক্ষেত্রে রোগীদের যে মানে সন্তুষ্টির যে বিষয়টা, ধরেন ট্রিটমেন্টের কোয়ালিটি থেকে শুরু করে তার খরচ কমা, নানান দিক থেকেই সন্তুষ্টি জড়িত আর কি বিষয়গুলোতে। রোগীদের সন্তুষ্টির বিষয়টা মানে এটা আপনি কোন জায়গায় দেখতে চান? আচ্ছা, খরচের ব্যাপারে যদি বলি, এটাও খুবই একটা ট্র্যাজিক একটা বিষয় যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের দিক থেকে, অর্থাৎ রোগীরা তাদের পকেট থেকে কতটুকু খরচ করতেছে এবং তার জন্য তার রাষ্ট্র কতটুকু খরচ করতেছে তার চিকিৎসা সেবায়, এইটার যদি আমরা রেশিওর দিকে খেয়াল করি, যত স্ট্যাটিস্টিক্সগুলো দেখবেন যে বাংলাদেশ আর কোনো কিছুতে টপ করতে না পারলেও আউট অফ পকেট এক্সপেন্ডিচারে বাংলাদেশ স্কাই হাই। এবং এটা খুবই ট্র্যাজিক যে আফ্রিকান কান্ট্রিগুলো, যেগুলোকে আমরা বলি লো ইকোনমিক কান্ট্রি, এরকম কান্ট্রিগুলো যে সাফল্য করে দেখিয়েছে, বাংলাদেশ এখনও ওই পর্যায়ে যেতে পারেনি। এবং এটার জন্য অনেক রিফর্ম আমরা প্রপোজ করেছি আমাদের কমিশন রিপোর্টে। তবে আমি দেখতে চাই বাংলাদেশের স্বাস্থ্যখাত কেমন একটা পর্যায়ে যে রোগীদের তখন নিজ পকেট থেকে খরচ করা থেকে, তারা নিজ পকেট থেকে খরচটা অনেক বেশি কম করা লাগবে, এবং তারা রাষ্ট্রের প্রতি তারা মানে হেলথকে যে অ্যাজ আ ফান্ডামেন্টাল নিড থেকে ফান্ডামেন্টাল রাইট পর্যায়ে দেখায়, এবং রাষ্ট্র তাদের জন্য বেশি খরচ করা, সেটা টেস্টিং, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে মেডিসিন খরচ থেকে শুরু করে সব ব্যাপারে যদি সেটা কমে আসে, তবে রোগীদের সন্তুষ্টি অবশ্যই বাড়বে। এবং আমি অবশ্যই এমন একটা পর্যায়ে আমাদের দেশের স্বাস্থ্যখাতকে যেতে দেখতে চাই। এক্ষেত্রে যারা বাইরে চলে যায় তারা শুধুমাত্র আমার দেশের ট্রিটমেন্টটা যথাযথ না, মানে ডায়াগনোসিস থেকে শুরু করে সব কিছুই ধরেন মানের না, এটাই কি কারণ হতে পারে না অন্য কোনো কারণও থাকতে পারে তারা দেশের বাইরে চলে যাওয়ার ক্ষেত্রে? আমি মনে করি আসলে অনেকগুলো কারণই থাকতে পারে। যেমন এখানে আসলে বাইরে যাওয়া তো বিষয় না, মানে আপনার কিছু ফিল্ড তো বাংলাদেশে আসলে ওভাবে ওরকম ডেভেলপড হয়নি। তো সেই ফিল্ডগুলোতে রোগীরা যখন বাইরে যান সেটা অ্যাকসেপ্টেড। আবার অনেক সময় দেখা যায় যে এখানে আপনাদেরও একটা রোল আছে, মিডিয়ারও একটা রোল আছে। আচ্ছা, আপনারা আপনার সাংবাদিক ভাইরা হেলথকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, সক্ষমতাটা আমাদের সক্ষমতাটা কি, এবং আমাদের কামরুল স্যার বা আমাদের সাহেব আক্তার ম্যাডাম বা আমাদের স্যাররা যেসব ক্ষেত্রে বিপ্লব করে দেখিয়েছেন এবং করে দেখাচ্ছেন একের পর এক, সেগুলো কি আমাদের দেশের জনগণের সামনে ওভাবে প্রেজেন্ট হচ্ছে, নাকি শুধু আমাদের স্যারদের মাইনর দু একটা ইনসিডেন্ট সেগুলো বেশি হাইলাইটেড হচ্ছে? তো সব মিলিয়ে আসলে এখানে মিডিয়ারও খুবই একটা বড় রোল আছে যে বাংলাদেশের মানুষ কি দেশে থাকবেন, জনগণ কি দেশে থাকবে নাকি বাইরে থাকবে। আমি যদি একটা সাধারণ নাগরিক হই, আমি যদি দেখি যে মিডিয়াগুলোতে সবসময় ডাক্তারদের কোনো একটা ইনসিডেন্ট সবগুলোকে হাইলাইট করে ডাক্তারদের সাফল্যগুলোকে ওইভাবে আসছে না সামনে, তখন খুব স্বাভাবিকভাবেই আমি দেশের হেলথ সিস্টেমের উপর ট্রাস্ট হারাবো, আমি বহির্মুখী হব। আমি একমত পোষণ করছি আপনার সাথে। আমাদের কিছু দায়িত্ব আছে আর কি। আমরা স্বাস্থ্য খাতের কোন জায়গায়, যেমন আগে হার্টের কোনো অপারেশন হলেই তো দেশের বাইরে মানে আমাকে ইমিগ্রেশন ক্রস করতে হতো, কিন্তু এখানে হার্টের চিকিৎসাগুলো শত হাজার চিকিৎসক যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজগুলো করছেন, সাকসেস রেটটা আমার 100% প্রায়। তো এই কথাগুলো আমাদেরকে খুব বোল্ডলি বলতে হবে, আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই। তবে রোগীদের তরফ থেকে যারা চলে যায় বাইরে, আমি জানার চেষ্টা করি। আমি একাধিক রোগীকে প্রশ্ন করেছি কেন যাচ্ছেন, বা রোগীর স্বজনদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলতে চেয়েছে যে বাইরের আচরণটা এমন পর্যায়ের যে কল্পনা করা যায় না, মানে কোনো ফেরেশতা আমার সাথে বিহেভ করছে আর কি। আমরা কি এই বিষয়টাকে একটু নোটে নিতে পারি না চিকিৎসকরা, দেশের চিকিৎসকরা? মানে আপনি আপনার জায়গাতে কীভাবে দেখছেন বিষয়টা? জি, অবশ্যই। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে পেশেন্ট
কাউন্সিলিং থেকে শুরু করে সময় দেওয়া, সময় নেতাদের কথা শোনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাও বাংলাদেশে অবশ্যই সম্ভব। কিন্তু এই যে শুরুতেই যেটা বললাম যে আমরা হেলথকে ফ্র্যাগমেন্টেড হিসেবে চিন্তা না করে যদি হেলথ অ্যাজ আ হোল যদি চিন্তা করি, তাহলে এর পেছনেও আরও অনেকগুলো কারণ আছে। কারণটা হতে পারে বাংলাদেশে এডুকেট রেফারেল সিস্টেম আমরা এভাবে গড়ে তুলতে পারিনি। দেখা যাচ্ছে যে একজন আউটডোর পেশেন্ট, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কথাই যদি চিন্তা করি, ঢাকা মেডিকেল কলেজ তো একটি টারশিয়ারি মেডিকেল কলেজ। টারশিয়ারি মেডিকেল কলেজের আউটডোরে যে পরিমাণ চাপ সামলাতে হয় একজন ডাক্তারকে, খুব স্বাভাবিকভাবে ওনার সেই সুযোগটা নাই। ওটা বলা যেতে পারে একটা লাক্সারি ওনার জন্য, যে পেশেন্টকে আমি 5 মিনিট সময় দেবো, এটা তো সম্ভবই না। তো এরকম আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো অ্যাজ আ হোল যদি আমরা রিফর্ম আনি ইনশাল্লাহ, তখন এই ব্যাপারগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। এখন একজন ডাক্তারকে যদি খুব কম সময়ের মধ্যে 150টা রোগী বা আরও বেশি রোগী শেষ করতে হয়, কারণ আপনি ঢাকা শহরে আপনার কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নাই। সর্দি কাশির জন্য মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আসছে, জন্ডিসের জন্য আসছে, সিএলডির জন্য এবং আরও কমপ্লিকেটেড রোগের জন্য আসছে, ক্যান্সারের জন্য আসছে, আবার নর্মাল মন চাচ্ছে একটু ডাক্তার দেখায় আসি তার জন্য আসছে। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের হেলথ সিস্টেম এত বলা যেতে পারে এত ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে এবং এত আমাদের যে ওভারঅল যে মন মানসিকতা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আমাদের এত কাজ করার স্কোপ রয়ে গেছে যে এই দশা আমাদের। জি, আমরা আসলে জিপি সিস্টেম থেকে শুরু করে তারপরে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী করা, নানান দিক থেকেই আমরা সেই লেভেলগুলোকে একটু ফ্রি করতে পারি আর কি। এই বিষয়ে নোট আপনারা দিয়েছেন, প্রতিবেদনের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কার্যকর হোক আমরা প্রত্যাশা করি। আমরা আবার একটু আপনার প্রফের দিকে যেতে চাই আর কি, যে আপনি প্রফগুলোতে একটা প্রফ করে ফার্স্ট হওয়া একটা বড় মারাধ্য বিষয় থাকে। এখানে আপনি 4টা প্রফে ফার্স্ট হয়েছেন, কিন্তু আমি আপনার লাইফস্টাইল যখন দেখি যে আপনি প্রচুর ঘোরাঘুরি করেন, আপনি একাধিকবার উমরায় গিয়েছেন, এই বিষয়গুলোর পরেও আপনি পড়াশোনা ফার্স্ট হওয়া, এটা কি খুব সহজ একটা বিষয়? আপনি একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, পার্সোনাল লাইফের কথা বলতে আমি আসলে এটা একটা ছোটোবেলার অভ্যাস বলা যেতে পারে। আমি অনেক বেশি দেশ বিদেশ ঘুরতে পছন্দ করি। ওমরারগুলো আসলে মেডিকেল রেজাল্টের সাথে সম্পর্কিত থেকে হয়তো ওমরার ব্যাপারগুলো আপনি বললেন, বাট আমি একটু ফ্রি টাইম পেলে ফ্রেন্ডদের 1জন হোক, 2জন হোক, 10জন হোক, 15জন হোক, যে কোনো জায়গায় অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করি, দেশ বিদেশ, এবং বেশ ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া ফ্রি টাইম বই পড়েও কাটাতে পছন্দ করি। ক্যাট কলেজের সময়টাতে অনেক বেশি ফিকশন পড়তাম, কিন্তু এখন নন ফিকশন বইগুলো বেশি পড়ি। তো সহজ বলতে আসলে মেডিকেলের সাফল্য, আমি জানি না প্রফ রেজাল্টকে এরকম হাইলাইট করা হচ্ছে কেন, ফার্স্ট পজিশনটাকে, কিন্তু যদি নর্মালি বলি আসলে এখানে সাফল্য ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে ডাক্তার হওয়াটাই সাফল্য, কারো কাছে পজিশন পাওয়াটা সাফল্য, কারো কাছে অনার্স পাওয়াটা সাফল্য, কারো কাছে দিন শেষে ভালো মানুষ হওয়াটা সাফল্য। তো এটা ওই আলোচনায় আমি যাব না। তবে সাফল্য সহজ বা কঠিন ওই আলোচনায় আমি আসলে যেতে পারছি না ওইভাবে, কারণ সাফল্যের ডেফিনেশন তো একজনের কাছে এক এক রকম। আচ্ছা, আপনি যে এই রিল্যাক্স যখন ঘুরতে যান, আপনি স্বাভাবিকভাবে একটু রিফ্রেশ হয়ে যাচ্ছেন, তো এইটা আসলে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, পড়াশোনায় ভালো করার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করেছে কিনা? জি, অবশ্যই সহায়ক হিসেবে ছিল কাজগুলো। কারণ আমি কখনো একটু স্ট্রেসড হলেই আমি আমার ফ্রেন্ডরা প্রায় কমপ্লেন করতো যে তুই এখন ঢাকায় আসিস, এখন চিটাগং, এখন ঢাকায় আসিস, এখন এদিকে। তো আমি একটু স্ট্রেস, এটা আমার পছন্দ আর কি, ছোটবেলা থেকে। এই যে আপনি ঘোরাফেরা করা, সুযোগ পেলে বেরিয়ে যাওয়া, এটা করে আমরা ধারণা করছি যে এটা হয়তো আপনার পড়াশোনা ভালো করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন পড়াশোনা বসতেন বা পড়াশোনা করতেন, আপনার পড়াশোনার কৌশলটা আসলে কেমন ছিল? আচ্ছা, আমার পড়াশোনার কৌশল আসলে এক এক ইয়ারে এক এক রকম ছিল। তো ফার্স্ট ইয়ারে আসলে আমি সব কিছু পড়তে চাইতাম, টেক্সট বুক থেকে শুরু করে, কোর্স থেকে শুরু করে সব কিছু জানাটা অনেকটা নেশা ছিল। যে সেটা অবশ্য কারণ আছে, কারণ কোভিডের সময়টাতে আমাদের অনেক বেশি সময় ছিল, আমরা তো বাসায় থাকতাম লকডাউনের সময় মেইনলি। জি, তো ফার্স্ট প্রফটা এইভাবেই যায় আসলে। তবে শুরু থেকে আমি সবসময় প্রায়োরিটি রাখতাম যে আমি মুখস্থ না বুঝে মুখস্থ করব না, আমি যেটা জানি সেটাও জেনে বুঝেই তারপর মুখস্থর ব্যাপারটা থাকবে। ঠিক একইভাবে পরবর্তীতে যখন থার্ড ইয়ারে, তখন আইটেম কেন্দ্রিক অনেক বেশি রেগুলার থাকার চেষ্টা করতাম, যে আইটেমের পর আইটেমে শেষ করা ইত্যাদি ইত্যাদি। এবং সেকেন্ড থার্ড প্রফ পর্যন্ত এতটুকুই করে এসেছি। ডিসিপ্লিন বলতে রেগুলার পড়া, রেগুলার শেষ করা, এবং এখন তো আপনি যদি কম্পেয়ার করেন যে আপনাদের সময়টাতে বা আপনাদের আরও আগের সময়টাতে, তখন কিন্তু শিক্ষার্থীদের লার্নিং সোর্স ছিল মাত্র 2টা। একটা হলো লেকচার অ্যাটেন্ড করা, আর একটা হলো তাদের টেক্সট বই। কিন্তু এখন আপনার সোর্স তো অনেক বেশি, এআই আছে,
আপনার বিভিন্ন কোর্স আছে, আপনি আপনার পছন্দ মতো কোর্স বেছে নিতে পারছেন। ইউটিউব সহ আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বেছে নিতে পারছেন। আপনার সিনিয়রদের থেকে হেল্প নিতে পারছেন, ব্যাচমেটরা আপনার পড়া বোঝাতে সাহায্য করছে। ঠিক একইভাবে আমি চেষ্টা করতাম যে কোনো কিছু একটা বেস্ট সোর্সটা বের করার। তো দেখা যাচ্ছে যে কোনো একটা ফিজিওলজির কোনো একটা বিষয় বোঝার জন্য আমি ডক্টর নাজিব স্যারের লেকচার দেখছি অনলাইনে। আবার কোনো কিছুতে ভালো সোর্স না পেয়ে আমি হয়তো বা চলে যাচ্ছি আমার ব্যাচ টিচারের কাছে, এবং সবসময় স্যাররা ম্যাডামরা অনেক বেশি হেল্পফুল ছিলেন আমার প্রতি। ঠিক একইভাবে কোনো কিছু একটা জিনিস বোঝার পর আমি চেষ্টা করতাম আমার ফ্রেন্ডদের সাথে সেটা ডিসকাস করার জন্য। সেটা ফাইনাল প্রফের সময় ইসিজি হতে পারে, এক্সরে হতে পারে। এবং আমি এখনও আমার বাসায় হোয়াইট বোর্ড আছে, তো হোয়াইট বোর্ডে অনলাইন অফলাইন আমি ফ্রেন্ডদের প্রফের সময় বিভিন্ন ফ্রেন্ডকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেছি। তো এই জিনিসগুলো অনেক বেশি সহায়ক ছিল, কারণ পরবর্তীতে আমার ভাইভা যখন আসলো, আমার প্রেজেন্টেশনের ব্যাপারটা যখন আসলো, তখন আমি কনফিডেন্ট থাকার পাশাপাশি আমি খুব সুন্দরভাবে সেগুলো বলে আসতে পেরেছি। এবং আপনি জেনে থাকবেন যে মেডিকেল কলেজগুলোতে আসলে আপনি যদি রেজাল্টের দিক থেকে সাফল্যের কথা বলেন, এখানে আসলে অনেক ব্যাপার থাকে। এখানে রিটেন থাকে, প্র্যাকটিক্যাল থাকে, ভাইভা থাকে, অসপি থাকে, অনেকগুলো ব্যাপারগুলোতে আপনার একই সাথে সাথে ভালো করে এসে যেতে হয়। এবং আলহামদুলিল্লাহ এভাবেই সব কিছু করে যাওয়ার কারণে প্রত্যেকটা জিনিস আমার জন্য অনেক বেশি সহায়ক ছিল, এবং আলহামদুলিল্লাহ সব কিছুতেই ভালো করতে পেরেছি। মেডিকেল শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটার বিষয়ে নানান কথাবার্তা আছে আর কি। তো এটা আসলে যেই জায়গায় আছে, সন্তোষজনক পর্যায়ে আছে কিনা একজন চমৎকার চিকিৎসক তৈরি করার ক্ষেত্রে বা রোগী বান্ধব চিকিৎসক তৈরি করার ক্ষেত্রে, অথবা এখানে কোন কোন জায়গায় সঙ্গতি থাকলে উতরে যাওয়ার জন্য বা উন্নয়নের জন্য কী কী করা যেতে পারে আপনি মনে করেন? যদি মেডিকেল শিক্ষা ব্যবস্থা, মেডিকেল কারিকুলাম, সিলেবাসের কথাই বলি, তাহলে একটা আফসোসের ব্যাপার হলো যে আমরা আসলে সেই প্রাগৈতিহাসিক যে শিক্ষা ব্যবস্থা সেটার উপরে দাঁড়িয়ে আছে মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম। আচ্ছা, যেখানে উন্নত রাষ্ট্রগুলোতে দেখা যাচ্ছে যে আগে আমাদের যেরকম সাবজেক্টগুলো ছিল, যে ফার্স্ট ইয়ারে এসে একটা ছাত্র অ্যানাটমি পড়ছে, ফিজিওলজি পড়ছে, বায়োকেমিস্ট্রি পড়ছে, তারপর ধীরে ধীরে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো থেকে শিফট করছে। সেখানে বিক্ষিপ্ত ফ্র্যাগমেন্টেড ফ্লেক্সিনেরিয়ান মডেল থেকে, যেটা অনেক বছর আগের, অনেক কয়েক যুগ আগের বা আরও বেশি বছর আগের, সেখান থেকে অন্য রাষ্ট্ররা তারা কিন্তু আপনার ইন্টিগ্রেটেড কারিকুলামের প্রতি শিফট হয়েছে। এখন ইন্টিগ্রেটেড কারিকুলাম বলতে কী বোঝায় আসলে, সিস্টেম বেসড কারিকুলাম জিনিসটা কি? সেটা হলো একজন শিক্ষার্থী, এবং আপনাদের সাথে সম্ভবত আবিদ মোল্লা স্যারের একটা সাক্ষাৎকারেও স্যার বলেছিলেন যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে না। কেন হচ্ছে না? ইন্টিগ্রেটেড কারিকুলামটা হলো যে একটা শিক্ষার্থী যখন সে অ্যানাটমি পড়বে, ফিজিওলজি পড়বে, এবং মানব শরীরের সব ফিজিওলজি সম্পর্কে জানবে, বডি পার্ট সম্পর্কে জানবে, সে একই সাথে তার সাথে রিলেটেড যে ক্লিনিক্যাল নলেজ আছে, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আছে, সেগুলোও সে জানা শুরু করবে। এবং এভাবে একটা সিস্টেম বেসড কারিকুলাম দাঁড় করাবে। সিস্টেম বেসড বলতে কি? তাহলে সে যখন হার্ট সম্পর্কে পড়বে, হার্টের এমব্রায়োলজি থেকে শুরু করে তার শেষটা হবে একদম শেষে মেডিসিন, সার্জারি, এইসব টপিকগুলোতে। কিন্তু আমরা এখনও সে পর্যায়ে যেতে পারিনি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের পাশের রাষ্ট্র অনেক টাকার বাজেট ধরে সেই ইন্টিগ্রেটেড কারিকুলামের প্রতি শিফট করছে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেটেড কারিকুলাম বলতে আমরা ধরে নিয়েছি যে শিক্ষার্থীদের এমনিতেই যে ক্লাসগুলো আছে সেগুলোর উপর তাদের এক্সট্রা বার্ডেন হিসেবে তার পার উইক একটা বা দুইটা অন্য সাবজেক্টে ক্লাস হবে, যেখানে অন্য ডিপার্টমেন্টের স্যাররা এসে তার সাথে আলোচনা করবে। অনেক ক্ষেত্রে সেটা এনজয়েবল হয় শিক্ষার্থীদের জন্য নতুন কিছু জানার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে কাজের কাজ তেমন একটা হয় না। ঠিক একইভাবে আমি যদি অ্যাসেসমেন্টগুলোর কথা বলি, যে আমরা কীভাবে একজন শিক্ষার্থী সে মেধাবী কিনা যাচাই করি, আপনি দেখবেন মনির ভাই যে খুব বেশি সাবজেক্টিভ রয়ে গেছে। এবং এটা শুধু মেডিকেলে না, এটা সমস্ত বাংলাদেশের এডুকেশনাল ইনস্টিটিউশন, এইচএসসি, এসএসসি লেভেলেও ঠিক একইভাবে খুব বেশি সাবজেক্টিভ। সেখানে দেখা গিয়েছে যে অন্যান্য রাষ্ট্ররা তারা হচ্ছে অবজেক্টিভ ওরিয়েন্টেড ক্লিনিক্যাল এক্সামিনেশন, অবজেক্টিভ ওরিয়েন্টেড আমরা যেটা অসপি করি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে, তারা সব কিছুই তাদের অবজেক্টিভ স্ট্রাকচার হয়ে গেছে। এবং আমাদেরকে এভিডেন্স বলে যে অবজেক্টিভ ইজ অলওয়েজ বেটার দেন সাবজেক্টিভ অ্যাসেসমেন্টস, সব দিক থেকে। কারণ সাবজেক্টিভের প্রতি আপনার অনেক বায়াসনেস থাকে। একটা ছেলে সে অনেক কিছু জানে, কিন্তু সে পরীক্ষার খাতায় লেখার সময় দেখা যাচ্ছে যে বেশি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছে। এইচএসসি, আপনার মনে থাকবে যে এইচএসসি এসএসসির সময় আমরা যেভাবে লিখতাম যে স্যাররা বলতেন যে কেজির দরে খাতা মার্কস বেশি দেওয়া হবে বা কম দেওয়া হবে, এরকম একটা মজার কথা প্রচলন ছিল। ঠিক একইভাবে সাবজেক্টিভগুলোতে এভাবে হয়ে আসছে। কিন্তু যদি অবজেক্টিভ হয়, আপনার এই ধরনের বায়াসনেসগুলো থাকে না। আপনি তার থেকে যে নলেজটা একজন ডাক্তারের না জানলেই নয়, সেটা আপনি সেই অ্যাসেসমেন্টে রেখে আপনি অবজেক্টিভ স্ট্রাকচার এক্সামিনেশনের মাধ্যমে আপনি তার কাছে সেটা বের করে নিয়ে আসতে পারছেন। এবং আরও একটা হতাশার ব্যাপার হলো যে বাংলাদেশে যখনই আমরা কোনো গাইডলাইন বানাই, যখন হাইপার টেনশনের গাইডলাইন বানানো হয়, যখন ডেঙ্গুর গাইডলাইন বানানো হয়, সেগুলো অনেক এভিডেন্স বেসড হয়।
যে আমার এভিডেন্স বলছে যে প্রোটোকল ফলো করলে ট্রিটমেন্টের আউটকাম হবে এবং এতটুকু সফল হবে, এবং বেস করে আমাদের স্যাররা অসাধারণ সব গাইডলাইন বানান যেগুলো বিশ্বে অনেক পরিচিত। কিন্তু হতাশার ব্যাপার হলো এই কারণে যে আমরা যখন পলিসি কেন্দ্রিক কোনো ডিসিশন নিই যে আমাদের কারিকুলামটা আমরা কিভাবে করব, তখন সেগুলো কেন যেন এভিডেন্স বেসড হয় না। আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ইয়ার থেকে একটা সাবজেক্ট শিফট করে নিয়ে এসে আরেক ইয়ারে পাঠানো হচ্ছে, কোনো এভিডেন্সের উপর বেসিস করে না। উন্নত রাষ্ট্রগুলো উন্নত হতে পারছে মেডিকেল শিক্ষা ব্যবস্থা এই কারণে তাদের প্রত্যেকটা ডিসিশন এভিডেন্স বেসড হয়। তারা যখন লাইসেন্সিং এক্সাম চালু করে তখন সেটা এভিডেন্স বেসড হয়। তারা চিন্তা করে দেখে, স্টাডি করে দেখে যে অন্যান্য রাষ্ট্রগুলোতে লাইসেন্সিং চালু করার পর, অবজেক্টিভ স্ট্রাকচার লাইসেন্সিং এক্সাম করার পর সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছে নাকি হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেগুলো দেখতে পাই না। আরও হতাশার ব্যাপার হলো, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম আপনার সাথে, আমার 30 বছর আগে 40 বছর আগে আমার লার্নিং সোর্স ছিল খুবই সীমিত। সেটা ছিল লেকচার, না হলে হচ্ছে টেক্সট বই বা সিনিয়র ভাইয়ের কোনো নোট। কিন্তু এখন আমার লার্নিং সোর্স অনেক। এখন শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে সে অনেক কিছু বের করে ফেলতে পারছে যেটা তাকে লেকচারে যেতে বাধা দিচ্ছে। সে লেকচার কেন করবে যখন সে দেখছে যে নাজিব স্যার থেকে শুরু করে অসংখ্য স্যারের অসাধারণ, এবং আমাদের দেশের স্যার ম্যাডামদেরও বেশ কিছু ইউটিউব ভিডিও আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর, তারা সব কিছু বের করে পড়ে ফেলতে পারছে। তাহলে সেই কেন লেকচারে যাবে? তাহলে লেকচারগুলোকে ওইভাবে আমাদের সাজাতে হবে। দেখা যাচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলো লেকচার থেকে শিফট করে স্মল গ্রুপ লার্নিংয়ে শিফট করছে, কিন্তু আমরা এখনও ব্যস্ত শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স নিয়ে। তারা 60% আসতে পারতেছে কি পারতেছে না। আমরাও এককালে আসতাম, তোমরা কেন পারবা না? আমরা এত করে আসছি, তোমরা কেন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবা না? এরকম বিষয়ের মধ্যে আমরা পড়ে আছি, যেখানে অভাবনীয় সব পরিবর্তন প্রত্যেক দিনের পর দিন অন্য অন্য রাষ্ট্র সব করে যাচ্ছে, সেখানে আমরা সেই আগের প্রাগৈতিহাসিক ব্যবস্থার উপর সীমিত ডিপেন্ডেন্ট হয়ে আছে। আচ্ছা, মানে বেশ কিছু বিষয়ে কথাবার্তা বললেন, তো অ্যাটেন্ডেন্সের বিষয়ে বলে মানে প্রেজেন্ট থাকার বিষয়টি আসলে কি মানে প্রয়োজনীয় জিনিস না? প্রেজেন্ট থাকার বিষয় অবশ্যই প্রয়োজনীয়, রেগুলার থাকে ইত্যাদি। আমার মেডিকেল কলেজে অসংখ্য স্যার ম্যাডাম আছেন, তারা যদি বলেন যে আজকের ক্লাসটা ফজরের পর হবে, তাহলে 240 জন উপস্থিত থাকবে, এরকম স্যার ম্যাডাম অবশ্যই আছেন। কিন্তু ঠিক একইভাবে সব স্যার ম্যাডামদের ক্ষেত্রে তো ঘটনাটা সত্য না। আমি বললাম একটু আগেই যে আমার তো 2025 সালে এসে আমার সোর্স তো অনেক, তাও এখন আবার এআই এর যুগ। সে আমাকে খুব সুন্দরভাবে ইসিজি বলেন, এক্সরে বলেন, খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়েছে। তাহলে আপনার ক্লাসে আসার জন্য আমার এমন কিছু আপনার ক্লাসে দরকার যেটা আমি অনলাইনে পাবো না। জি, বুঝতে পেরেছি। মানে সবাইকে একটু প্রস্তুত থাকা আর কি, যাতে শিক্ষার্থীদের জন্য কথাগুলি গ্রহণ করে অবশ্যই এবং আকর্ষণীয়ভাবে যেন গ্রহণ করে আর কি। স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রতিবেদনটি, সেটা আসলে একটা শ্রমসাধ্য এবং যথেষ্ট গবেষণার একটা অভিজ্ঞতার একটা দারুণ রকমের ফসল আমরা মনে করছি। তো এখানে এই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক আপনি একটু বলবেন, যেটা আসলে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হয় দেশের নাগরিক তত বেশি উপকৃত হবে। আর স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলোর কথা যদি আমি বলি, আপনি যদি আমাদের মুখ্য সুপারিশগুলো দেখেন, তাহলে শুরুতেই দেখবেন যে আমরা কনস্টিটিউশনের কথা বলেছি গভর্নেন্স সেকশনে। সো কনস্টিটিউশন সেকশনে আমাদের রিফর্ম প্রপোজালটা ছিল যে হেলথ কেয়ার, এখন আপনি জেনে থাকবেন যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য আর হচ্ছে স্বাস্থ্য, এই 5টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল নিড হিসেবে আছে, ফান্ডামেন্টাল রাইট হিসেবে নাই। অর্থাৎ ল দ্বারা ইনফোর্সেবল না। মানে কেউ যদি আজকে এগুলো দ্বারা না পেয়ে থাকে, মানে ইনফোর্সেবল বাই ল না হলে কি হয় যে গভর্নমেন্ট কমিটেড না, তার বাধ্য না। তো যেটা হয় অন্যান্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল নিড থেকে ফান্ডামেন্টাল রাইটে যাওয়ার অনেকগুলো স্টেপ নিয়েছে। তো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে আফ্রিকান কোনো একটা কান্ট্রি, সে বললো যে আমি হেলথ কেয়ারকে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হিসেবে নিতে চাই, কেউ বললো যে এডুকেশনকে নিতে চাই। তো আমাদের ফার্স্ট প্রপোজালটাই ছিল হচ্ছে হেলথ কেয়ার একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে, এবং ফান্ডামেন্টাল রাইট হিসেবে তো পুরো হেলথ কেয়ারকে তো প্রথমে স্বাস্থ্যসেবাকে তো শুরুতেই নেওয়া যাবে না, ধাপে ধাপে প্রোগ্রেসিভ স্টেপ আপ হয়। তো সেই ক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ারকে করা যায় কিনা। তো এরকম আরও বেশ কিছু সুপারিশ ছিল, ইন্ডিপেন্ডেন্ট হেলথ কমিশন থাকা, যারা সব কিছু হচ্ছে সার্ভে করবে। এছাড়া ন্যাশনাল লেজিসলেটিভ রিফর্মগুলোর মাধ্যমে অনেকগুলো ন্যাশনাল নেটওয়ার্ক ফর্ম করা। আপনি জেনে থাকবেন যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক বিভিন্ন সিন্ডিকেট থাকে, ফার্মেসি কেন্দ্রিক বিভিন্ন সিন্ডিকেট থাকে, যেগুলোর কারণে রোগীদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সেজন্য সে জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, ন্যাশনাল ফার্মেসি নেটওয়ার্ক। এছাড়া আপনি জেনে থাকবেন যে আমাদের ফার্মাসিউটিক্যাল জাফর স্যার যে স্বাস্থ্যনীতি করে গিয়েছিলেন, তো জাফর স্যার এসেনশিয়াল ড্রাগ লিস্ট আপডেটের মাধ্যমে এই যে আজকে বাংলাদেশে এত কম দামে আমরা ওষুধ পাই, যেটা বিশ্বের যেগুলো প্রাইসক্যাপ্ট করা ওষুধ আর কি, যেগুলো বিশ্বের আর কোথাও এত কম দামে আপনি মানে নট ইভেন ক্লোজ। তো
সেগুলো কেন পাই? জাফর স্যারের সে স্বাস্থ্যনীতির কারণে, যে তিনি এসেনশিয়াল ড্রাগ লিস্ট রিফর্ম করেছিলেন। এখন এত বছর পরও আমাদের সেই এসেনশিয়াল ড্রাগ লিস্টটা আপডেট করা হয়নি এবং নতুনভাবে প্রেসক্রাইব করা হয়নি, যে ওষুধগুলো হয়তো বা এখন রোগীদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ক্যান্সার থেকে হতে পারে, আরও অনেক ওষুধ হতে পারে, অ্যান্টিবায়োটিক হতে পারে, অনেক নতুন অ্যান্টিবায়োটিক। তো আমরা বলেছি যে সে ড্রাগ লিস্ট আপডেট করা, প্রাইস ক্যাপিংয়ের বিভিন্ন মেকানিজম নিয়ে আমাদের স্যাররা ফাইন্যান্স সেকশনে বলেছেন। এরকম আরও অনেকগুলো সুপারিশ রাখা হয়েছে, যেগুলো আমি মনে করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমরা তাই মনে করি। আজকের যে বিষয়বস্তু ছিল সেই বিষয়ে আপনি প্রত্যেকটা ব্যাপারেই যথেষ্ট শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে এমন করে জবাব করে দিয়েছেন, এবং এখান থেকে মানে আপনার রেজাল্টগুলোই আমাদের জানায় বা জানো, এটি উদ্দেশ্য নয়, বরং আপনি পড়াশোনা করতে গিয়ে কী কী মানে পদ্ধতির অ্যাপ্লাই করেছেন, কোন কোন কৌশল অবলম্বন করে আপনি আপনার মেডিকেল এই জার্নিটাকে সহজ করেছেন, এই সামগ্রিক বিষয়গুলো জানার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনি প্রত্যেকটি বিষয়ে চমৎকার করে কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য, এবং মেডিভয়েস পরিবারকে অসংখ্য ধন্যবাদ। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে। এবং যদি মেডিভয়েসের কথা আলাদাভাবেই বলি, যে দেশের স্বাস্থ্যখাত নিয়ে, ডাক্তারদের নিয়ে এবং হেলথ সার্ভিস বাকি প্রোভাইডারদের নিয়ে, তাদের রাইট নিয়ে এবং দেশের জনগণের জন্য, সবার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বছরের পর বছর, দিনের পর দিন, আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাদের আরও অনেক সাফল্য কামনা করছি। আপনারা অনেক এগিয়ে যাক মেডিভয়েস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে এরকম আরও অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।